আমরা একটা ওয়ার্ডপ্রেসের যদি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করতে যাই, যেগুলো তো প্রাথমিকভাবে ছিল ডোমেইন নেম নির্ধারণ আর অন্যান্য আনুষঙ্গিক বিষয়গুলো, এখন আমরা যেটা মানে ওয়েবসাইটের যে ভিতরের যে টেকনিক্যাল যে এসইও পার্টটা, যেটাকে বলা হবে ওয়ান পেজ মানে প্রিয়র অন পেজ এসইওর যে বিষয়টা, একটা ওয়ার্ডপ্রেস সাইটের জন্য আমরা প্রথমে 3টা প্লাগইনকে টার্গেট করব। এক নম্বরে হচ্ছে গুগল সাইট কিট, এটা মাস্ট বি, এটার কোনো বিকল্প নাই। দেন আমরা টার্গেট করব জিট প্যাক, তারপরে টার্গেট করব ইয়োস্ট প্লাগইন। এই 3টা মানে আমরা প্রধান টার্গেট থাকবে, এছাড়াও আরও আনুষঙ্গিক অনেক ধরনের প্লাগইনের প্রয়োজন হলে আমরা করব, এটা প্রয়োজনের উপর ডিপেন্ড করবে। কিন্তু প্রথমত আমরা 3টা প্লাগইনকে গুরুত্ব দেব। কিন্তু 3টা প্লাগইনের মধ্যে একটা প্লাগইন আছে খুবই সেন্সিটিভ, বুঝছেন? সেটা হচ্ছে জিট প্যাক। কারণ জিট প্যাক প্লাগইনটা অনেক উপকারী, কিন্তু জিট প্যাক ইনস্টল করার সাথে সাথে আমাদের ওয়েবসাইটের অসংখ্য পরিবর্তন হতে পারে। এটা ডিপেন্ড করে থিমের উপর। অনেক সময় আমরা জিট প্যাক ইনস্টল করার সাথে সাথে থিমের সঙ্গে একটা সাংঘর্ষিকতা তৈরি হয়, মানে ওয়েবসাইটে যে থিমের যে কিছু কোড থাকে সেটার সঙ্গে জিট প্যাকের যে কোডিং সিস্টেম, মানে দুটোর মধ্যে পারস্পরিক একটা সংঘর্ষ লাগে। এর ফলে দেখা যায় যে ডিজাইনটা ঠিক মতো থাকে না। হ্যাঁ, এই কারণে জিট প্যাক ইনস্টল করার সময় একটু সাবধান থাকতে হবে। যদি এরকম আমাদের থিমের সঙ্গে পারস্পরিক সংঘর্ষ লাগে এরকম, তাহলে আমরা জিট প্যাককে অ্যাভয়েড করে চলবো। আর যদি না হয় তাহলে অবশ্যই আমরা জিট প্যাক ইউজ করবো। কেন আমরা জিট প্যাক ইউজ করবো? অনেকগুলো কারণ আছে, অনেকগুলো সুবিধা আছে। তো আমরা ধাপে ধাপে প্রথম দিকে আমরা যাচ্ছি, গুগল সাইট কিট প্রথমে ইনস্টল করব। গুগল সাইট কিট একবারে সম্পূর্ণ বিনামূল্যে, সুতরাং এটা বাধ্যতামূলক। আর গুগল ছাড়া সার্চ ইঞ্জিনের আর ইয়েই নেই। মনে করেন যে যতগুলো জনপ্রিয় সার্চ ইঞ্জিন, সবচাইতে জনপ্রিয়টা হচ্ছে গুগল, তাই না? তা গুগলকে ফেলে রেখে অন্য কাজ করার কোনো মানেই হয় না। তার মানে দেই, এবং এটা একবারে সম্পূর্ণরূপে ফ্রি। আপনি একটু মিউট করেন, ওখান থেকে নয়েজ আসে একটু। আচ্ছা, এখানে হ্যাঁ, সাইট কিট বাই গুগল অ্যানালাইটিক্স, সার্চ কনসোল, অ্যাডসেন্স, স্পিড, অনেকগুলো বিষয় এখানে একটার মধ্যেই থাকে। এই কারণেই সাইট কিটের মানে প্রয়োজনীয়তা এত। আমি ইনস্টল করে নিই আগে। দেন অ্যাক্টিভেট। আমি চাচ্ছিলাম যে এই কাজটুকু আপনি করেন, মানে আমি চাইলেও, মানে আমি যদি করি এখান থেকে, আসলে আমি এটা কমফোর্টেবল ফিল করব না, কারণ আপনার ইমেল অ্যাক্সেস লাগবে। হ্যাঁ, আপনার জিমেল অ্যাক্সেস দরকার হবে, তা না হলে সাইট কিট আমার ইমেল বা আমার মেইল অ্যাকাউন্টের মাধ্যমে সব কিছু সেট আপ করতে হবে। আর এটা করলে হবে কি, আপনি পরবর্তীতে সেই গুগল সাইট কিটের রেজাল্ট বা বিভিন্ন বিষয়গুলো কাস্টমাইজ করা, এগুলো কিন্তু করতে পারবেন না, বুঝছেন? তো সাইট কিট ইনস্টল এবং অ্যাক্টিভেট করার পরে যে গুগল সাইট কিট নামে একটা ফাংশন এখানে যুক্ত হয়ে যাবে, সাইট কিট ড্যাশবোর্ড। তারপরে এখানে টিক চিহ্ন দিয়ে আমরা স্টার্ট সেট আপে করে ধাপে ধাপে অ্যানালাইটিক্স, তারপরে গুগল সার্চ কনসোল, তারপরে গুগল পেজ স্পিড, প্রত্যেকটা অপশন আমরা পাবো। তা আমি মনে করি যে এই কাজটা আপনি করবেন আগে, আমি আর অংশ যেটা সেটা করে নেই, দেন আপনি শুরু করবেন গুগল সাইট কিটের কাজটা। আমি এখান থেকে করব না। আর আমি যদি করি তাহলে সেক্ষেত্রে আপনাকে টোটালি আপনার মেইল অ্যাক্সেস আমাকে দিতে হবে, ঠিক আছে? তো আমি চাচ্ছি না আপনার মেইল অ্যাক্সেস আমি নেই। তো এখানে জাস্ট খালি আপনি এখানে টিক চিহ্ন দিয়ে সাইন ইন উইথ গুগল, আপনার কোন মেইলের সাহায্যে আপনি করতে যাচ্ছেন সেগুলো করবেন। আমি একটু পরে আপনার স্ক্রিন থেকে আমি দেখব, আপনি করবেন, আমি দেখব। ওকে, সাইট কিট গেল। এরপর আমরা যাব জিট প্যাক। জিট প্যাকেরও ফ্রি ভার্সন হয়, প্রিমিয়াম ভার্সন হয়। হ্যাঁ, তা জিট প্যাকের ফ্রি ভার্সনটা দিয়ে অনেক কাজ করা যায়, পেইড ভার্সন লাগে না। জিট প্যাক বানানটা ভুলে গেলাম, একটা ই না সিঙ্গেল ই, কোনটা দেখি তো, জেট প্যাক, ইয়েস এইটা। হ্যাঁ, জিট
প্যাক, ডাব্লিউপি সিকিউরিটি, ব্যাকআপ স্পিড, অনেক অপশন বা সুবিধা আছে এখানে। আমি জাস্ট এখান থেকে ইনস্টল নাও, এখন আমরা অ্যাক্টিভেট করে দিলাম। ওকে, এখন আমরা জিটপ্যাক সেটআপ শুরু করব। হ্যাঁ, তো জিটপ্যাক সেটআপ এখান থেকেই জিটপ্যাক সেটআপ জিটপ্যাকের অ্যাকাউন্ট দেখায় দিতে হবে। হ্যাঁ, এটাও আপনার ইমেল দিয়ে করা বেটার। এই জন্য আসলে এসইওর কাজগুলো যখন আমরা করি মূলত ক্লায়েন্টের সমস্ত ইনফরমেশনগুলো নেই। এখন আমি যদি এগুলো করতে যাই আমার মেল ব্যবহার করে করতে হবে, কিন্তু এটা কি আমি করব না আপনি করবেন? মনে হয় আপনার ওখান থেকে করা বেটার হবে। আপনি করেন, আমি দেখি, আপনাকে বলে বলে দিচ্ছি, আপনি করবেন, ঠিক আছে? তাহলে আপনার মানে ইমেল অ্যাক্সেস আমি লগ ইন করলাম, এখন আপনারটা দিয়েই আমি সব কাজগুলো করে দেখাচ্ছি, ঠিক আছে? তো আমরা প্রথমে সাইট কিট থেকে কাজটা শুরু করি। জিটপ্যাক যদিও ইনস্টল করা হয়ে গেছে, তো আগে সাইট কিট থেকে শুরু করি, দেন আমরা জিটপ্যাকে যাব। সাইট কিটে যাচ্ছি, যাওয়ার পর আমরা এখানে টিক চিহ্ন দিয়ে সাইন ইন উইথ গুগল এখানে ক্লিক করব। তারপর সাইন ইন উইথ গুগল, এখান থেকে আপনার মেইলটা দেখিয়ে দিতে হবে এমদাদ হক মিলন। দেন আপনার ফোনে একটা ভেরিফাই কোড গেছে, এটা আপনি একটু ট্যাপ করেন ফোন থেকে। 47, আপনি কি আমার কথা শুনছেন? হ্যাঁ দাদা, হ্যাঁ শুনছি। হ্যাঁ, 47 অ্যাকসেপ্ট করেন ফোনে। আচ্ছা, অ্যাকসেপ্ট করতেছি। সেকেন্ড কথা 47, অ্যাকসেপ্ট করছি। ওকে, কন্টিনিউ। এই কাজটা আসলে খুবই, এই ঝামেলাগুলো এখানে যে বরাবর এই ক্লায়েন্টের সঙ্গে কন্ট্যাক্ট করে করে কাজগুলো করতে হয়। আপনার সময় মতো যদি ভেরিফিকেশন কোড না পান, এই স্টেপগুলোতে কিন্তু আপনি থেমে যাবেন, ঠিক আছে? এরকম তো সেই ক্ষেত্রে ক্লায়েন্টকে বলে নেবেন, যদি আপনার সেকেন্ড স্টেপ ভেরিফিকেশন চালু করা থাকে মেইলে, তাহলে আপনাকে আমার সাথে থাকতে হবে আমি যখন কাজ করব। আর যদি সেকেন্ড স্টেপ ভেরিফিকেশন না থাকে তাহলে কোনো সমস্যা নেই, আপনার ইমেল অ্যাক্সেস দিলেই হবে, এরকমটা আর কি। তো কংগ্রাচুলেশন, তারপর গো টু মাই ড্যাশবোর্ডে চলে যাব। আচ্ছা, সার্চ কনসোলের সঙ্গে অটোমেটিক যুক্ত হয়ে গেছে কিন্তু। হ্যাঁ, ওই কাজ করার সঙ্গে সঙ্গে আপনার সাইট কিন্তু অটোমেটিকলি সার্চ কনসোলের সঙ্গে যুক্ত হয়ে গেছে এবং ভেরিফাইডও হয়ে গেছে। তারপর আমরা পরে চেক করব। গুগল অ্যাডসেন্স দেখেন, এখানে আমাদের অপশন আছে, কিন্তু অ্যাডসেন্সে আমরা কোনো প্রকার ক্লিক করব না, কারণ আমাদের কোনো গুগল অ্যাডসেন্স এখন নাই। যদি থাকে তবে এটা সেট আপ করবো। অ্যানালিটিক্স আছে আর হচ্ছে পেজ স্পিড। তো আমরা কি করি, এখানে একটা ধাপটা অনুসরণ। ওকে, গট ইট। আচ্ছা, আমরা এখানে দেখেন সার্চ কনসোলে ক্লিক দিচ্ছি, গিয়ে আমরা দেখবো যে আমাদের সাইটটা সেখানে অ্যাড আছে কিনা, যুক্ত হয়েছে কিনা। হ্যাঁ, তো যে দেখেন অটোমেটিক্যালি সাইট যুক্ত হয়ে গেছে সার্চ কনসোলের সঙ্গে, ঠিক আছে? তো সার্চ কনসোলের কতগুলো স্টেপ আছে, এটা এত দ্রুত মনে করেন যে এখানে যে গ্রাফ দেখাচ্ছে না, মানে অ্যানালিটিক্সের শো করতেছে এখানে ডাটা মানে ক্যাপচার করা শুরু করেছে। এর অর্থ হচ্ছে যে আপনি এই সাইটটিকে আগেই একবার সার্চ ইঞ্জিনের সঙ্গে যুক্ত করেছিলেন, হয়তো বা এই মেল থেকে করেন নাই, অন্য মেল থেকে করছিলেন। দ্যাটস ওয়াই সার্চ কনসোলের সঙ্গে আগে একবার যুক্ত করা হয়েছিল, যার জন্য ডাটাগুলো এখানে দেখাচ্ছে।
যদি আপনি না করতেন একবারে টোটাল হতো তাহলে এই ডাটাগুলো আজকে যুক্ত করে আজকেই দেখতে পাইতাম না, মিনিমাম এটার জন্য 24 ঘন্টা সময় দরকার হয়। তো ওকে, ভালো করছেন, নো প্রবলেম। এখন এই মেলের সঙ্গে এটা সার্চ কনসোলটা যুক্ত হয়ে গেল। হ্যাঁ, এই মেলের সার্চ কনসোলের সঙ্গে ওয়েবসাইটটা কানেক্টেড। এরপরে কিছু নেক্সট স্টেপ আছে। এই স্টেপ কটা করার জন্য আমরা এই সাইট ম্যাপ আছে আর একটা করলে মোটামুটি এখানে কাজ শেষ হবে। তো সাইট ম্যাপের জন্য আমাদের ইয়োস্ট এসইও প্লাগইনটি ইনস্টল করা লাগবে। এখন আমরা প্লাগইনটা সেট আপ করে এখান থেকে অ্যাড নিউ, আপনাকে এই মুহূর্তে দেখায় যে কেন আমরা ইয়োস্ট এসইও প্লাগইন সেট আপ করবো আর কেন আমাদের সাইট ম্যাপ আমরা দিব। সাইট ম্যাপ দিলে ওয়েবসাইটের মধ্যে ধারাবাহিকভাবে, মানে একটা সাইট ম্যাপ বলতে কী বোঝায়, সূচিপত্র সাধারণত। হ্যাঁ, একটা ওয়েবসাইটের সূচিপত্র, আমরা একটা বইয়ের সূচিপত্রও জানি না যে কোন পেজে কি আছে বা কোন কন্টেন্ট বা কোন টপিক্সটা কোন পেজে আছে, এটা আমরা সাধারণত খুব সহজে ধারণাগুলো পাই সূচিপত্র থেকে। ঠিক একটা ওয়েবসাইটের সাইট ম্যাপ ওই রকম সূচিপত্র দেয়, সেই সঙ্গে একটা ওয়েবসাইটের একটা স্ট্রাকচার তৈরি করে বৃক্ষের মতো। মানে একটা বৃক্ষ তৈরি হয় কোত্থেকে, একটা বীজ থেকে একটা বৃক্ষ তৈরি হয়, মূল বডিটা থেকে ধীরে ধীরে কাণ্ড, তারপরে শাখা, প্রশাখা, উপশাখা, কত সৃষ্টি হয় না। তো ঠিক ওই সাইট ম্যাপটা ওই রকম দেখতে হয়। আর ওটা মূলত আমরা দেখতে পাবো না চোখে, এটা আসলে সার্চ ইঞ্জিনের রোবট সমূহকে পরিচয় করানো হয়। মানে সার্চ ইঞ্জিনের রোবট এসে আপনার ওয়েবসাইটে ঢুকে ওই রকমভাবে মানে একটা বৃক্ষের শাখা প্রশাখায়, মূল শাখা, প্রধান শাখা, উপশাখা, এগুলোতে সে ঢুকে ঢুকে ডেটা গ্রহণ করে। তো যদি সাইট ম্যাপ না থাকে তাহলে কি হবে, তাহলে একটা রোবট আসবে আপনার ওয়েবসাইটে, এসে সে বুঝতে পারবে না যে কোনটা মূল, কোনটা সাব, কোনটা মানে মেইন বা উপশাখা, শাখা, প্রধান শাখা, এগুলো বুঝতে পারবে না। সে এসে মানে গণ্ডগোল পাকাবে, মানে সব গুলিয়ে ফেলবে যে কোনটাকে সে ফলো করবে, এরকমটা। হ্যাঁ, আমরা যদি একটু গুগলে যদি সাইট ম্যাপের আসলে স্ট্রাকচারটা দেখি এক নজর, তাহলে বোঝা যাবে যে সাইট ম্যাপটা আসলে কেমন হয়। সাইট ম্যাপ এটা ইমেজ, চিত্রের সাহায্যে যদি আমরা দেখার চেষ্টা করি, এই রকমটা হয়। দেখেন এই যে চিত্রটা, এই যে ল্যান্ডিং পেজ বা হোম পেজ। হ্যাঁ, হোম পেজ থেকে কয়েকটা পেজ হবে, মেইন ক্যাটাগরি সব হতে পারে, আরও অ্যানাদার হতে পারে সার্ভিস, আবার সেগুলোর আবার সাব ক্যাটাগরি থাকে, সাব ক্যাটাগরি বা ব্লগের আবার অনেক পোস্ট হতে পারে। এটাই মূলত সাইট ম্যাপ, খানিকটা যে বৃক্ষের মতো, মানে প্রধান কোনো একটা বিষয় থেকে ধীরে ধীরে ক্রমান্বয়ে শাখা উপশাখা তৈরি হয়, এরকমভাবে সার্চ ইঞ্জিনকে দেখিয়ে দেয়া বা বোঝানো। আর এরকমটা সাইট ম্যাপ যদি না হয় তখন কী হবে, এই কানেকশন লাইনগুলো আছে না, থাকবে না। আর এরকমভাবে সাজানো গোছানোভাবে ডাইরেক্টরিগুলো থাকবে না, এলোমেলো হয়ে থাকবে। তখন সার্চ ইঞ্জিনের রোবট এসে কনফিউজড হয়ে যাবে যে আসলে কোনটাকে সে ফলো করবে, আগে কোন দিক থেকে সে গমন করা শুরু করবে। যখন সার্চ ইঞ্জিনে আমরা কোনো ধরনের কিছু সার্চ করি, যেমন সার্ভিস দরকার, তখন আপনার ওয়েবসাইটে এসে প্রোডাক্টে যাবে না, ব্লগে যাবে না, তখন এক্স্যাক্টলি সার্ভিস ক্যাটাগরির মধ্য দিয়ে সে যাওয়ার চেষ্টা করবে, কারণ সার্চ ইঞ্জিনে কমান্ড করা হয়েছে সার্ভিস, তাই না? যখন আমরা আর্টিকেল লিখব তখন আর্টিকেল রিলেটেড লাইনে চলে যাবে। এভাবে দ্রুত সাইটকে ক্যাপচার করার জন্য আসলে সাইট ম্যাপ তৈরি করা অত্যন্ত অপরিহার্য। এই কারণে মূলত সাইট ম্যাপ করতে হয়। আর ওয়ার্ডপ্রেসে আসলে ওয়েবসাইট বা প্রত্যেকটা ওয়েবসাইটে সাইট ম্যাপ থাকে না, ডিফল্ট অবস্থায় আসলে সাইট ম্যাপ থাকে না। সাইট ম্যাপগুলো তৈরি করতে হয় বিভিন্ন প্লাগইনের সাহায্যে বা বিভিন্ন কোনো পদ্ধতিতে। তো ওয়ার্ডপ্রেসে অনেক ধরনের সাইট ম্যাপ ক্রিয়েট করার পদ্ধতি রয়েছে। তো আমরা মূলত সেই অপশনগুলোকেই বেছে নিই যেটাতে এক ঢেলে 14টা পাখি মারা যায়। আমরা 14টা পাখি মারার জন্য 14টা ঢেল বা 14টা গুলি খরচ করতে চাইবো না, তাই না? কারণ অতিমাত্রায় প্লাগইন ইনস্টল করলে ওয়েবসাইট স্লো হয়ে যায়। দ্যাটস ওয়াই আমরা ইয়োস্ট এসইও প্লাগইন ব্যবহার করব, যার সঙ্গে একই সঙ্গে অনেকগুলো কাজ হবে। ইয়োস্ট এসইও প্লাগইন ইনস্টল করার সাথে সাথেই সাইট ম্যাপ ক্রিয়েট হয়ে যাবে। দেখেন এখন আমি আপলোড করে দিচ্ছি। তো ইয়োস্ট এসইও প্লাগইন ফ্রি ভার্সন দিয়েও আমরা যথারীতি খুব সুন্দরভাবে কাজগুলো করতে পারবো, আবার প্রিমিয়াম ভার্সন দিয়ে করলেও আমরা যথারীতি কাজগুলো করতে পারবো। প্রিমিয়াম ভার্সনের অল্প কিছু সুবিধা আছে, এতটুকুই। তা আমি এখন প্রিমিয়াম ভার্সনটি এখানে ইনস্টল করে দেব। কিন্তু যাদের টাকা পয়সা নাই, কোনো ক্লায়েন্টের বাজেট কম,
তার জন্য যে প্রিমিয়াম ভার্সন দিতেই হবে এমনটা না, ফ্রি ভার্সন তখন দিয়ে কাজ সারা যাবে। আচ্ছা ওখানে কি আপনি অন্য প্লাগিন দিচ্ছিলেন? আচ্ছা ভাই কেডি ভাইকে অ্যাকসেপ্ট করি কেমন? আসলে আপনাকে এই যে মানে মোবাইল থেকে ফোন আঁকে দিচ্ছি আমি তো বাইরে ছিলাম, তো এইমাত্র এখন করে যাচ্ছি আমি। ও আপনি বাইরে আছেন এখনো? আচ্ছা আমি 15 মিনিট পরে আপনাকে ফোন দিই। আচ্ছা দেন, লাইন থেকে কেটে দেন না তাহলে। আপনাদের সাথে আমি 15 মিনিট পরে কি জয়েন হচ্ছি। আচ্ছা ঠিক আছে, আপনি কেটে দেন লাইনটা। ও সরি, এর ভিতরে দেখেন 2টা প্লাগইন আছে, আমি কি পাগলামি করতেছি। এটার ভিতরে আবার 2টা প্লাগইন আছে। এটার ভিতরে দেখি এই এতক্ষণে ইয়েস্ট, এটাই ইয়েস্ট ফ্রি ভার্সন, এটা হলো প্রিমিয়াম ভার্সন। এই জন্যই তো কই যে আপলোড করলাম গেল কই। ওপরটা ফ্রি না, হুম এই জন্য তো সমস্যা। এবার হবে। হুম এখন আমরা সেট আপ করবো। সেট আপ তো হয় না, মানে ইনস্টল হয়েছে, অ্যাক্টিভেট হয়েছে, মানে যে জেনারেল সেটিংয়ে কী কী সেটিং হ্যাঁ। করা যেতে পারে আমরা দেখবো। জাস্ট ইওস্ট এসইও প্লাগইন ইনস্টল হওয়ার সঙ্গে সঙ্গেই মূলত অনেকগুলো ফাংশনের চালু হয়ে যায়, যেটার জন্য আমরা আসছিলাম আর কি, সাইট ম্যাপের জন্য। তো সাইট ম্যাপ সাথে সাথেই কিন্তু ইনস্টল হয়ে যায়। হ্যাঁ, তারপর দেখি ফিচারের মধ্যে যাব, তো অনেক সময় থাকবে যে এখানে এসে এই ফাংশনগুলো অফ করা থাকতে পারে। এই যে এক্সএমএল সাইট ম্যাপ দেখেন অন হয়ে আছে, হ্যাঁ এটা ডিফল্ট অবস্থা অন। অনেক সময় এটা অফ হয়ে থাকতে পারে, সেটা চেক করতে হবে, যদি অফ থাকে সেটা অন করে দিতে হবে। তো একটু আগে কিন্তু ওই যে এসইও সাইট সিও গুরু আপনার যে সাইটটা, এটার সাইট ম্যাপ ছিল না। তখন আমরা যদি এভাবে দিতাম স্ল্যাশ দিয়ে সাইট ম্যাপ সাইট ম্যাপ হ্যাঁ ডট XML, এটা যদি এন্টার করতাম তখন ইরোড দেখাইতো, কিন্তু এখন ইরোড দেখাবে না। কেন দেখাবে না? কারণ ইওস্ট এসইও প্লাগইনের মাধ্যমে এই সাইট ম্যাপটা ক্রিয়েট করা হয়েছে। হ্যাঁ, এই দেখেন এই লিস্টে দেখতে পারবেন, যেমন দেখাচ্ছে জেনারেট বাই ইওস্ট এসইও প্লাগইন, বুঝছেন? যদি প্লাগইনটা সেট আপ করা না থাকতো তাহলে এই অ্যাড্রেসটা দিলে ইরোড দেখাইতো, এবং আপনার এখানে সার্চ কনসোল আপনি অলরেডি এটা দিচ্ছেন, এটা কিন্তু নিত কুড নট ফেস দেখাইছে। দ্যাট মিনস আপনি সাইড ম্যাপ ক্রিয়েট না করে এটা সাবমিট করছিলেন, দ্যাটস ওয়াই এটা নেয় নেই। কিন্তু আমরা এখন দিচ্ছি, দেখেন নেবে। জাস্ট খালি আমরা এখান থেকে নেব সাইট ম্যাপ, সাইটের নাম তো সামনে আসছে, এটা তুলে দিয়ে সাইট ম্যাপ। মূলত এই অংশের জন্য আমরা ইওস্ট এসইও প্লাগইনে গেছিলাম, তাই না? এই দেখেন সাকসেসফুলি সাবমিটেড, গট ইট। এখানে দেখাচ্ছে কুড নট ফেস, আমরা এটা আবারও রিলোড দিব, দেখবেন যে এটা সাকসেস দেখাচ্ছে। দেখেন সাকসেস দেখাচ্ছে। ওকে, তো আমরা সাইড ম্যাপের এখানে কাজ শেষ, মানে এখানকার আর কোনো কাজই নেই তেমন। সার্চ কনসোলের কাজ প্রথমটা তো হচ্ছে ওই যে সাইট সাবমিট করা, মানে প্রপার্টি অ্যাড করা। তো এটা কোথায় করেছিলাম আমরা? অটোমেটিকলি আমরা করেছি যেটা, এই যে গুগল সাইট কিটের মাধ্যমে অটোমেটিকলি এটা সার্চ কনসোলে সাবমিট করে ফেলছে অটোমেটিক। যদি কখনও আমাদের গুগল সাইট কিট না ব্যবহার করি তখন কি করতে হয়? এই যে অ্যাড প্রপার্টি সার্চ কনসোলে সরাসরি এসে অ্যাড প্রপার্টিতে ক্লিক করে আমাদের ওয়েবসাইট এই যে অ্যাড্রেসটা আছে এভাবে নিলাম, নিয়ে এখানে এসে আমরা ডিরেক্টলি কী করব, এই জায়গায় দেবো। হ্যাঁ, এই পাশে দেবো, ইউআরএল প্রিফিক্সে দেবো। এখানেও দিয়ে যেতে পারে ডোমেন আকারে, তো আমি এখানটায় দিচ্ছি, দিয়ে এখানে কন্টিনিউ। এখানে দেখছেন ওনারশিপ অটো ভেরিফাইড, মানে
আমরা ওই যে ওখানে পণ্ডিতি করছি, আগেই মেইল কানেক্ট করছি, যে জন্য অটোমেটিক্যালি দেখাচ্ছে। হ্যাঁ, গো টু প্রপার্টি, এই এতটুকুই কাজ মূলত। তো সেটা যেহেতু অটোমেটিক হয়ে গেছে, তো ঝামেলা নেই। তারপরেও আমরা যদি এখন যেহেতু অটোমেটিক হয়ে যায়, হয়ে গেলেও অনেক সময় আমাদের এই জায়গায় এখন আমরা পরের যখন স্টেপ ধাপগুলো অনুসরণ করি, ওয়েব মাস্টার টুল অ্যান্টিগ্রেশনে তেমন কিছু নাই। হ্যাঁ, এটা যা থাকবে তাই থাকবে, ওখানে কিছু করবেন না। ওয়েব মাস্টার টুলে আসবেন, আসার পর এখানে যে গুগল ভেরিফিকেশন কোড দরকার, আমরা এই কোডটা এখন কোথায় পাবো? সার্চ কনসোলে তো ইতোমধ্যে আমরা যুক্ত করেই ফেলেছি। তারপরেও যদি হয় এখানেই ক্লিক করি, দেখি কি স্টেপ দেখায়। এই যে দেখেন, ওখানে ক্লিক করলে অটোমেটিক আমরা সেই জায়গাতে আসতে পারি। আমরা কিন্তু চাইলে এখান থেকেও যাইতে পারবো, সেটিংয়ে যাইতে হবে, মানে খুঁজে খুঁজে বের করতে হবে ফাংশনটা। কিন্তু ইয়েস্ট প্লাগইনের মাধ্যমে জাস্ট আমরা এই জায়গাটা ক্লিক করলে ঠিক এক্স্যাক্টলি ওই জায়গাটিতে আমরা চলে আসলাম। তো আমি এখান থেকে HTML ট্যাগ দিতে পারি, তারপরে আরও অনেকগুলো অপশন আছে, গুগল অ্যানালিটিক্স, গুগল ট্যাগ ম্যানেজার, অনেক কিছু। তাই HTML ট্যাগে দিলাম, দিয়ে এখান থেকে দেখেন মিটা নেম আর এই যে কন্টেন্ট, এই অংশটুকু মূলত আমাদের ভেরিফিকেশন কোড। হ্যাঁ, টোটালটাই কপি করে নিলাম গুগলের। এটা আমরা দুইভাবে ব্যবহার করতে পারি। এক হচ্ছে এখানে বলাই আছে হেড অ্যান্ড বডি ট্যাগ আছে না, বলছে হেড এবং মানে এটা হেড ট্যাগের মধ্যে দিতে হবে বিফোর বডি ট্যাগ। হ্যাঁ, বডিতে যাবে না, এটা যাবে ডিরেক্টলি হেডে। তো হেড কোথায় পাবেন? এখন যদি প্লাগ ইন আসে বিধে আমরা কিন্তু সরাসরি আমরা এখানে দিতে হবে। আমি আগে এটা দেখাই। আমরা যখন এখানে পাইলাম এই যে ভেরিফিকেশন অংশটুকু শুধু নেব, কোড এই অংশটা শুধু নেব, নিয়ে এখানে দিব। ঠিক একইভাবে ইয়ানডেক্স আছে, বিং আছে, উপরেরটা কিন্তু কাজ করে না, বাইদু সার্চ ইঞ্জিন বর্তমানে চলে না। বিং, ইয়ানডেক্স আছে, এগুলো এখান থেকে ক্লিক করে গিয়ে আপনার মেইলটা দিয়ে লগ ইন করে সাইট সাবমিট করে ওখান থেকে ভেরিফিকেশন কোডটা আনবেন। সাইট ম্যাপ কোথাও কোথাও পেস্ট করতে হয়, সেখানে করবেন। একই মেথড, এখানে ক্লিক করে গিয়ে নেক্সট স্টেপ করলে কিন্তু বুঝবেন। সো আমি আর দেখাচ্ছি না, জাস্ট সেভ করে নিলাম। আমার কথা হচ্ছে আমরা যদি কখনো আগে ভেরিফিকেশন করা লাগবে না। হ্যাঁ, এই যে এখানে করে নিলাম, করে হয়েছে, সেভ করছি। এখানে আমরা যে দিলাম পেজটা, এখন এখানে ভেরিফাই ক্লিক দিলাম। মানে একটা একটা করে করতে পারেন, অথবা একসঙ্গে সবগুলো নিয়েও করতে পারেন, নো প্রবলেম। এই দেন ভেরিফিকেশন, এখানে ভেরিফাইড আগে করা লাগবে না দাদা এখানে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি স্টেপ বাই স্টেপ করেন। যদি ঝামেলা মনে করেন একটা একটা করে, যেমন এই যে সার্চ কনসোল ভেরিফাই করলাম না, যে ভেরিফাই হয়েছে। তো এখানে আমি সেভ করে গিয়ে কিন্তু ওখানে ভেরিফাই ক্লিক দিচ্ছি, ওকে হয়ে গেলো একটা গুগল। একইভাবে ইয়ানডেক্স যান, ইয়ানডেক্স গেলে স্টেপগুলো দেখাবে কী কী আসবে। আচ্ছা, আমি এখানে ক্লিক দিই, এখানে ক্লিক দিয়ে নিউ ট্যাব। আপনার মেইলের মাধ্যমে করবেন, মেইলটা দেখায় দিবেন। সাইড ম্যাপ সাবমিট করার জায়গা থাকলে সাইড ম্যাপ সাবমিট করবেন। দেখেন এখানে মেইলের মাধ্যমে লগ ইন করবেন, আপনার মেইলটা দিবেন। হ্যাঁ, আমি এটা করতেছি না, এটা আপনি আপনার আশায় ছেড়ে দিলাম। করে ওখানেও ভেরিফিকেশন কোড পাবেন, সেই কোডটা এনে এখানে রাখবেন। আর কোডগুলো এইরকম খানিকটা হবে, হ্যাঁ, ফরম্যাটে এইরকম দিবে। এইটা ফরম্যাট মানে হচ্ছে যে এই ফরম্যাটে দিতে হয় মূলত বডিতে। হ্যাঁ, এই কোডিং ফরম্যাটে মিটা নেম। আর আমরা এখানে দিলাম জাস্ট আমরা খালি শুধু কোড অংশটুকু দিলাম। ওকে, তো এবার কথা হচ্ছে যদি এরকম প্লাগ ইনের মেথডটা না থাকতো তাহলে আমরা কীভাবে করতাম? তখন আমরা একটা প্লাগ ইন ইনস্টল করতাম, হেড অ্যান্ড বডি বা হিডার অ্যান্ড ফুটার। প্লাগ ইন থেকে একটা হিডার অ্যান্ড ফুটার নামে একটা প্লাগ ইন আমরা ইনস্টল করে নিলে আমরা এখানে হিডার এবং ফুটার নামে একটা অপশন পেতাম। সেখানে হিডার অংশে গিয়ে জাস্ট সরাসরি এই কোডটা পেস্ট করে দিতাম। বুঝাইতে পারলাম? হ্যাঁ, ওকে। আর যদি আরও একটা অপশন আছে যে আমি আরেকবার যখন সেটা করছিলাম তখন হিডার এবং ফুটার করেই করছিলেন। পাইছিলাম। আচ্ছা, যদি না পান সমস্যা নাই, একটা প্লাগ ইন ইনস্টল করবেন, হিডার ফুটার একটা প্লাগ ইন ইনস্টল করলে পেয়ে যাবেন। আর যদি আপনি একটু অ্যাডভান্স যদি জানেন, সেক্ষেত্রে যে থিম এডিটরে যাবেন, গিয়ে এখানে হিডার ফাইলটা বের করে হেড সেকশনে বসায় দিবেন। আই আন্ডারস্ট্যান্ড। দেন এখান থেকে আপনি হিডার ফাইল সিলেক্ট করবেন। হ্যাঁ, এটা বি থিম আছে, এখান থেকে আপনি হিডার ফাইল খুঁজে বাইর করবেন। কোথায় আছে হিডার ফাইল? থিম,
হিডার, হ্যাঁ এই যে থিম হিডার ফাইল, header.php হ্যাঁ এই যে হিডার ডট পিএসপি ফাইল। এখানে এসে আপনি এই যে দেখেন header এই যে দেখেন মিডিয়া, এই যে হেড কোথায় আছে, এই যে হেড এখান থেকে শুরু হয়েছে। সো এখানে এই যে মিডিয়া কোডগুলো দেওয়া আছে, ঠিক ওইভাবে আপনি এই যে দুই হেডের মাঝে দিয়ে দিলেন, দেখেন দুইটা হেড কোড পাইছেন না, এই কোডের মাঝখানে দিয়ে দিলেন, এইটা এই ফরম্যাটে দিতে হবে তখন, ব্যাস হয়ে গেল। তো এসইও প্লাগইনের, ইয়োস্ট এসইও প্লাগইনের এখানকার মানে সেটিং জনিত কাজ মূলত এইটুকুই, আর কিছু নাই। হ্যাঁ এখানে টুলস ফুলস আছে, এগুলো যে আপনি প্রিমিয়াম ব্যবহার করলে সুবিধাগুলো পাবেন, কিন্তু আমাদের এই ভার্সনটা ব্যবহার করলে মোটামুটি পাবেন, কিন্তু সবগুলো পাবেন না। তো এখানে আর কিছু আছে দেখি, সোশ্যাল মূলত আর কিছু করি না আমি, আমি জাস্ট খালি এখানে এই সেট আপটুকু করে দিয়েই আনাম সাইড ম্যাপ। সোশ্যাল মধ্যে হ্যাঁ অ্যাপ আইডি আছে, হ্যাঁ, তারপরে এখানে যে সোশ্যাল যে ইয়েগুলো আছে, লিঙ্কগুলো ওয়েবসাইটে, ফেসবুকের অ্যাপ আইডি আছে না, এইখানে হ্যাঁ হ্যাঁ ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, আপনার ওয়েবসাইটের জন্য যদি করা থাকে সেগুলো এখানে দিয়ে দিবেন। টুইটার হ্যাঁ ঠিক আছে, আর কিচ্ছু নাই, ঝামেলা নাই। দেন গেল ইয়েস্ট প্লাগইনের কাজ, আর সার্চ কনসোল আমরা পুরোপুরি শেষ করে ফেললাম পার্ট। তাহলে আমাদের এখন এসইওটা শেষ করে নেই, ইয়েস্টের কাজটা আর শেষ করে না। আর কি কি হতে পারে ইয়েস্টের কাজ? ইয়েস্টের কাজ এই জায়গায় এতটুকুই, যতটুকু আলোচনা করলাম, এই যে সোশ্যাল মিডিয়া দিবেন আর ওই সেটিংটা করে নিলেন। আর হচ্ছে যখন আমরা পোস্ট অথবা পেজে যাব, মনে করেন আমি একটা পোস্টে যাচ্ছি, পোস্টে গিয়ে কী কী কাজ হয় এটা নিয়েও একবার আগে আলোচনা করেছিলাম মনে হয়, তারপরে আবারও অ্যাগাইন আমি একটু রিপ্লাই করার চেষ্টা করি। মনে করেন একটা পোস্টে আসলাম, গিয়ে এই পোস্টে যাওয়ারও আগে আমরা কি করব, এই যে সাইটের এখান থেকে আমরা পারমালিঙ্কটা সেট আপ করে নেব। হ্যাঁ ওয়েবসাইটে পারমালিঙ্ক, হ্যাঁ। আর জেনারেলে গিয়ে আমরা সার্চ ইঞ্জিনটাকে দেখবো যে ওটা ভিজিবল করা আছে না হিডেন করা আছে, জেনারেলে গিয়ে ওটাও চেক করে নিতে হবে। অনেক সময় এখানে একটা সেটিং আছে, জাস্ট একটা ক্লিকের মাধ্যমে আপনার ওয়েবসাইটটা সার্চ ইঞ্জিন মানে ধরবেই না আর, হ্যাঁ মানে ওটা হচ্ছে রিডিং মোডে, সেটিং থেকে রিডিং। মানে এত কিছু করলাম, যদি সেই জায়গায় টিক চিহ্ন দেওয়া না থাকে তাহলে দেখা যাবে যে, হ্যাঁ এই যে এটা এখানে যদি টিক চিহ্ন দেওয়া থাকে, দিয়ে যদি সেভ করে দিই, মানে যতই সেটিং করি না কেন ওই সাইটে সার্চ ইঞ্জিন ফলোই করবে না, ধরবেই না, মানে সার্চ ইঞ্জিনকে প্রোটেক্ট করে দেয়। এটা হলো ডিসকারেজ, মানে নিরুৎসাহিত করা। ঠিক আছে, নোটা দিতে হবে। হ্যাঁ এটা ডিফল্ট অবস্থায় এইরকম থাকবে, এটা ইজ পারফেক্ট। এই অবস্থায় থাকলে সার্চ ইঞ্জিন আসতে পারবে, কিন্তু হ্যাঁ আর যদি এরকম টিক চিহ্ন দেওয়া থাকে তাহলে বুঝবেন যে এটা সার্চ ইঞ্জিন ফলো করতেছে না, কারণ এখানে লেখা আছে ডিসকারেজ সার্চ ইঞ্জিন ফ্রম ইন্ডেক্সিং ইউর সাইট। তাহলে ইন্ডেক্স করবে না সার্চ ইঞ্জিন, এটাকে অ্যাভয়েড করে চলবে, এরকম আর কি। এটা গেল, ওটা চেক করে নিতে হবে যে এরকম আছে কিনা আবার। ওকে এটা তো আসেই ভালোই। এবার পারমালিঙ্কে আসে এটা করবো। হ্যাঁ এই যে পোস্ট নেম, এই যে স্যাম্পল পোস্ট, এই যে এটা আছে আপনার ডিফল্ট অবস্থায়, দেখেন ডেট অ্যান্ড টাইম। হ্যাঁ যখন একটা পোস্ট তৈরি করেন আপনি মূলত, যেমন এই যে একটা পোস্ট যদি আমরা দেখি একটা কোথাও, মানে ইউআরএলটা সুন্দর করে না হয়ে এর পাশে এরকম হুদেই সাংকেতিক চিহ্ন 1 2 3 অথবা ডেট, কত তারিখে পোস্ট করেছে, হ্যাঁ যেটা সার্চ ইঞ্জিনের জন্য মোটেই ভালো নয়। কারণ সার্চ ইঞ্জিন এই জাতীয় নাম্বার, সাংকেতিক চিহ্ন, এগুলো এই জাতীয় ইউআরএলকে পছন্দ করে না, এটা আমরা আগেও বলেছিলাম। হ্যাঁ সেই জন্য আমাদের ইউআরএলটা বানাইতে হবে যে পোস্ট নেম, মানে আমরা যেটা পোস্ট নেম লিখবো অটোমেটিক সেই পোস্ট নামের মতো করে ইউআরএল তৈরি হয়ে যাবে, অথবা আমরা কাস্টম লিঙ্ক সেটা করতে পারবো। ঠিক আছে ওকে, তাহলে পোস্ট নেম সিলেক্ট করে পারমালিঙ্কটা আমরা সেভ করে নেওয়ার পর আমরা কি করব, এখন একটা পোস্টে যাব। ধরেন কোনো পোস্টেই নেই, তারপর একটা পোস্টে যাই, যদি এটা যদি এডিট করব, পারমালিঙ্ক সেভ হয়ে গেছে, কেটে দিলাম। একটা পোস্টে যাচ্ছি, গিয়ে এখানে যে আহামরি একটা খুব একটা জটিল কিচ্ছু না, এটা সামান্য কিছু, দুইটা জায়গায় খালি টাচ করতে হবে ইয়োস্টের, আর বাকিটুকু ইয়োস্ট অটোমেটিকলি আপনার করে দেবে, ওটা নিয়ে টেনশনের কিছু নেই। মনে করেন যে হ্যালো ওয়ার্ল্ড, মনে করেন এখানে আরও অনেক লম্বা লম্বা পোস্ট
আছে মনে করেন হাজার হাজার পোস্ট আছে, ধরলাম এমনি একটু মানে একটু জাস্ট স্যাম্পল দেখাচ্ছি কী কী হতে পারে। সার্চ ইঞ্জিন কি শুধু সেটিংয়ের উপর প্রাধান্য দেয়, বা আমরা কি পরিমাণ প্লাগ ইন ব্যবহার করলাম সেটার উপর প্রাধান্য দেয়? মোটেই না। না, কন্টেন্ট। কন্টেন্ট ইজ কিং। সেটিংটুকু শুধুমাত্র সার্চ ইঞ্জিনকে বোঝানোর জন্য যে আমার ওয়েবসাইটের সেটিং সব কিছু ভালো আছে, এতটুকু। আর বাকি সমস্ত মানে 90% র্যাঙ্কিং নির্ভর করে কন্টেন্টের উপর। আপনার কন্টেন্ট কোয়ালিটি কীরকম, আপনার কন্টেন্ট কতটা মানুষ পছন্দ করে, আপনার ভিজিটররা কতটুকু এখানে এসে সময় ব্যয় করে, এইগুলো, ঠিক আছে? তো কন্টেন্ট থাকবে। আমরা কন্টেন্ট নিয়ে এর আগেও আলোচনা করেছিলাম যে আমাদের টাইটেলটা অনেক পারফেক্টলিভাবে দিতে হবে, ওটা নিয়ে গবেষণা করতে হবে যে আমি এই টাইটেলটা না দিয়ে কোন টাইটেলটা দিলে বেশি আমার কাজে লাগবে। আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখবেন যে আমি একটু মানে ক্রিটিক্যালি আমার টাইটেলগুলো ব্যবহার করার চেষ্টা করি। আমি চাইলে কিন্তু একটা সহজ কথায় লিখে দিতে পারতাম, কিন্তু কেন দেই না? মানে ওখানটায় আমি কিছু একটা টার্গেট করার চেষ্টা করি, ফোকাস করার চেষ্টা করি ভিউয়ারকে। আচ্ছা, এটাকেই যদি ধরি, আচ্ছা হুদেই এখানে আমি লাগাই দিলাম হাউ টু আর্ন মানি অনলাইন fiverr.com বা স্কোয়ার স্পেস ওয়েবসাইট এসইও সেটআপ বাংলা। আমার কিন্তু এক্স্যাক্টলি এই ভিডিওর মেইন টাইটেল হচ্ছে স্কোয়ার স্পেস ওয়েবসাইট এসইও সেটআপ, এইটা ছিল মেইন টাইটেল, এতটুকু। তারপর আমি এই যে অযথা সামনে পিছনে এতগুলো কেন করলাম? এতগুলো করার কারণটা হচ্ছে যে আমার পোস্টটাকে র্যাঙ্ক করাতে হবে, সার্চ ইঞ্জিন যাতে খুঁজে পায়। হ্যাঁ, আর কোন কন্টেন্টগুলো বেশি মানুষ সার্চ করে, কোন রিলেটেড ট্রাফিকের সংখ্যা বেশি, আমাকে এটা ফোকাস করতে হয়েছে। যেহেতু আমার ভিডিওটা ফ্রিল্যান্সাররাই দেখে, যারা অনলাইনে আয় করতে চায়, সেই জন্য এখানে হাউ টু একটা বিশেষ ওয়ার্ড যেটার প্রচুর পরিমাণে সার্চ হয়। মানে এটা শুধু ফ্রিল্যান্সিংয়ের জন্য নয়, এভরিথিং হাউ টু, এটা একটা খুবই স্ট্রং ওয়ার্ড। সুতরাং আমি এই ওয়ার্ডটাকে কখনো আমি বাদ দিতে চাই না, আমি চাই বরাবর এই ওয়ার্ডটাকে রাখতে। তারপর আর্ন মানি একটা টপ লিস্টেড একটা ওয়ার্ড, আর্ন মানি ফ্রম অনলাইন। হ্যাঁ, এটা একটা হাই লেভেলের একটা ওয়ার্ড এইটাও। তারপর fiverr.com, এটাও সাম্প্রতিক সময়ে একটা সেই রকম হাই লেভেলের ওয়ার্ড। আবার বাংলা টিউটোরিয়াল, আমাদের এটা ব্যবহার করা হচ্ছে আমার নির্দিষ্ট টার্গেটেড ট্রাফিককে টার্গেট করার জন্য। আমার কাজ হচ্ছে যারা বাংলা ভাষাভাষী তাদেরকে টার্গেট করা। দ্যাটস ওয়াই আমার তো লেখাই আছে উপরে, ভিডিওতে লেখা আছে না থাম্বনেইলের মধ্যে বাংলাতে, তো এটা তো মানুষ দেখলেই বুঝে যে এই ভিডিওটা বাংলা। তারপরও আমি কেন এখানে বাংলা লিখলাম? লেখার কোনো প্রসঙ্গই ছিল না, কিন্তু আমাকে লিখতে হয়েছে সার্চ ইঞ্জিনকে ধরার জন্য। তো এই হচ্ছে আসলে এসইওর যে মূল যে ফ্যাক্টটা, প্রথমে আমাকে টাইটেলটাকে আমাকে ফলো করতে হবে। আমার মূলত কিন্তু অরিজিনাল টাইটেল এটা, আর এই অরিজিনাল টাইটেলের র্যাঙ্ক টোটালি 0। মানে স্কোয়ার স্পেস ওয়েবসাইটের এসইও সেটআপ নিয়ে মানুষ সার্চই করে না, বুঝছেন? অথচ আমি আশপাশের ওয়ার্ড ব্যবহার করে এটাকে আমি আশপাশে ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলো ব্যবহার করে আমি এটাকে একটা র্যাঙ্ক তৈরি করেছি। তো এটাই মূলত টেকনিক। এটা অনেক সময় অভ্যাসের উপর ডিপেন্ড করে। আপনি যখন দীর্ঘ সময় ধরে কাজ করেন কন্টেন্ট নিয়ে, তখন আপনি অটোমেটিক্যালি বুঝতে পারেন যে কোন রিলেটেড ওয়ার্ডের ট্রাফিকগুলো বেশি পাবেন। একটা অপ্রাসঙ্গিক কন্টেন্ট নিয়েও সেটাকে টাইটেলের মাধ্যমে র্যাঙ্ক করাতে পারেন, এরকমটা। আর এর আগেও আমি যাতে নতুন তারা যাতে একটু মানে পায় মানে ধারণা পায় বা উপকার পায়, সেই জন্য গুগল ট্যাগ ম্যানেজারের সঙ্গে পরিচয় করে দেওয়া হয়েছিল না, ওয়ার্ড রিসার্চ বা ওয়ার্ড প্ল্যানার, তাই না? তো ওখান থেকেও আপনি ধারণা নিতে পারেন, তাহলে মোটামুটি ক্লিয়ার হবে। আর সম্পূর্ণটা আসলে ডিপেন্ড করে আপনার অভিজ্ঞতার উপর। অভিজ্ঞতাটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়, যে অভিজ্ঞতার কাছে কোনো সফটওয়্যার কিছু লাগে না এটা। তো ওকে, তো আমরা পোস্টে আবারও ফিরে আসি। পোস্টের মধ্যে এটাই বললাম যে কন্টেন্ট ইজ কিং। সো টাইটেলটা খুবই ইম্পর্ট্যান্ট, পাশাপাশি আপনার আর্টিকেলের মধ্যে টাইটেলকে ফলো করে মেন ওয়ার্ড বা ফোকাস ওয়ার্ডগুলো আছে কি না, টাইটেলটা আসলে কত সুন্দর, আর্টিকেলটা ডেসক্রিপশন অংশগুলো কত সুন্দরভাবে প্রেজেন্টেশন করা আছে, কীরকম ভাষার ব্যবহার করা, মাধুর্য, সৃজনশীলতা আছে কি না, মানুষকে একই কথা
আমি হয়তো বা বললে মানুষ বোর ফিল করবে, অন্য কেউ একটু সুন্দর করে গুছায় গুছায় বলে, তো সেক্ষেত্রে মানুষ খুব এনজয় করে শুনতে, এরকম হতে পারে, তাই না? তো এক এক ধরনের কোয়ালিটি এক এক রকম হবে। তো এটার উপরও ডিপেন্ড করে আসলে ভিজিটর কতটুকু থাকবে। আর ওইটাকে ফোকাস করে একটু নিচে আসবো আমরা, ইওস্টের জন্য আমরা পর্যাপ্ত জায়গাটুকু পাবো। এখানে এসে এখানে দুটো ভার্সন আছে, মোবাইল রেজাল্ট, ডেস্কটপ রেজাল্ট। আপনি চাইলে দুটার জন্য আলাদা আলাদাভাবে দিতে পারেন, হ্যাঁ, দুটার জন্য আলাদা আলাদাভাবে দিতে পারেন। কিন্তু আপনি যদি চান যে না আমি একটাই যেন দুটোতে হয়, তাহলে যে কোনো একটা সিলেক্ট করলেন, মোবাইল অথবা ডেস্কটপ যেটাই করেন না কেন একটা করে রাখবেন, অটোমেটিক ওটা পরের অংশতেও চলে যাবে, ওটা নিয়ে টেনশন কিছু নেই। আমি ডেস্কটপ মনে করেন সুইচ করলাম, করার পরে যে স্ল্যাক, তো স্ল্যাকটা কি, ওই যে ইউআরএলটা, হ্যাঁ, তো আমরা যে পারমালিঙ্ক থেকে সেট আপ করে নিয়ে আসছি, কিন্তু যে কী রকম আমাদের ইউআরএলটা হবে, তো সেই এক্স্যাক্টলি সেই ইউআরএলের সেই অংশটুকু এখানে দেওয়ার চেষ্টা করা, অথবা টাইটেলটা আমার যেমন আছে টাইটেলটার মতো করে, মানে উপরের যে টাইটেলটা রয়েছে ঠিক টাইটেলটাকে ফলো করে আমার এক্স্যাক্টলি একটা এখানে ইউআরএল তৈরি করা। এই অংশটা গুগল সার্চ ইঞ্জিনে কোথায় থাকে, হ্যাঁ, আমি যদি দেখাই, কি দেখাবো, গ্রাফিক্স ডিজাইন সার্ভিস, গ্রাফিক্স ডিজাইন সার্ভিস, ভুল কিওয়ার্ড দিচ্ছি বানান। আচ্ছা, এখান থেকে একটু নিচে আসব, এই যে এটা হচ্ছে ইউআরএল, এ দেখেন এই যে ডিজাইন সার্ভিস আছে না ইউআরএলের মধ্যে, আছে কি না? এটা স্ল্যাক, হ্যাঁ, এটাই হচ্ছে সেই অংশটুকু, ওই স্ল্যাগ অংশটুকু হচ্ছে হ্যাঁ, এটা, স্ল্যাক। আর এইটা হচ্ছে টাইটেল অংশটুকু, স্ল্যাকটুকু না? হ্যাঁ, এটা হচ্ছে টাইটেল অংশটুকু, আর ডেসক্রিপশন অংশটুকু হচ্ছে এইটা, হ্যাঁ, ডেসক্রিপশন অংশটুকু হবে এইটা। এখন কেওয়ার্ড প্ল্যানারের মাধ্যমে আপনি সুন্দর সুন্দর কেওয়ার্ড আনলেন, এনে কেওয়ার্ড প্ল্যানার ব্যবহার করবেন যদি অভিজ্ঞতা না থাকে কেওয়ার্ড সম্পর্কে, তাহলে কেওয়ার্ড প্ল্যানার থেকে কেওয়ার্ড এনে এই জায়গাটায় আপনি লিখবেন সেই কেওয়ার্ডগুলো, কতগুলো কেওয়ার্ড হবে, কয়টা সংখ্যা হবে, কয়টা ক্যারেক্টার হবে, এটা নিয়ে টেনশনের কিছু নেই, এখানে লিখতে থাকবেন, অটোমেটিক এখানে দেখাবে, নিচ দিয়ে লাইন দেখাবে, পারফেক্ট হলে গ্রিন হয়ে যাবে, এইরকম সিগন্যাল গ্রিন হবে, বেশি দিয়ে দিলে রেড হয়ে যাবে, কম হলেও রেড থাকবে, এরকমটা। তো আপনি যদি এখন এই রকম করেন, এটা এক ধরনের পাগলামি, মানে সুন্দর সুন্দর কেওয়ার্ড আনলেন, এনে সবগুলো যদি এরকম দেন, এটা এক ধরনের পাগলামি বলা হয়। বা সার্চ ইঞ্জিন এই জাতীয় ওয়েবসাইটগুলোকেও একটা সময় মানে কি বলে, শাস্তি দেয়, প্ল্যান্টি দেয়, মানে অতিমাত্রায় এরকম হলে তখন প্ল্যান্টি দিয়ে দিবে আপনার ওয়েবসাইটকে। মানে আমি একই জায়গায় এটা গুগলকে ফলো করানোর জন্য আমি দিচ্ছি, লেখার সাথে একটা মিল থাকুন। হ্যাঁ হ্যাঁ, দ্যাটস ওয়াই আমি মূলত যেটা করি, মানে আমার এই পোস্টটা কী রিলেটেড বা এই পেজটা কী রিলেটেড সেটা নিয়ে একটা দিয়ে, যেমন আমি দেখাচ্ছি যে এসইও গুরু .com বা দিলাম, ইজ এ আইটি সার্ভিস প্রোভাইডার, ইজ আইটি সার্ভিস, সার্ভিস প্রোভাইডার এজেন্সি বা কোম্পানি কিছু একটা দিলাম, দিয়ে হ্যাঁ, দিয়ে উই প্রোভাইড। এখন আপনি যে মেইন কেওয়ার্ডগুলো বের করে আনছিলেন কেওয়ার্ড প্ল্যানার থেকে, সেই কেওয়ার্ডগুলো একটার পর একটা কমা করে দিয়ে দিলেন, হ্যাঁ, যেমন এসইও সার্ভিস, ওয়েব ডিজাইন, এসইও মানে আপনার বেস্ট কেওয়ার্ডগুলো যেগুলো হাই র্যাঙ্কিং কেওয়ার্ড, ওয়েব সাইট ডিজাইন বা ওয়েব ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, এরকমভাবে। তাহলে এই মিটের ডেসক্রিপশনটা মানে কখনো রং ধরতে পারবে না গুগল, ধরে মিসলিডিং বা কি বলবো আরও বিভিন্ন ধরনের অপরাধ বলে তারা, হ্যাঁ, সেটা ধরে আপনার ওয়েবসাইটকে কখনো গুগল প্ল্যান্টি জাতীয় কোনো প্রকার মানে শাস্তি দিবে না। হ্যাঁ, যেমন এখানে দেখেন আমি ব্যবহার করতেছি ওয়ার্ডগুলো, এর পাশাপাশি দেখেন নিচে একটা লাইন দেখাচ্ছে, তো কত লাইনের মধ্যে আমরা শেষ করব এটা এবার দেখি, আমি পেস্ট করে দিলাম, জাস্ট দেখেন এই যে অতিমাত্রায় দিলাম, তখন আবারও রেড হয়ে গেল, ধীরে ধীরে যে কমাচ্ছি একটা সময় গিয়ে দেখবেন গ্রিন হয়ে যাবে। এটা হচ্ছে পারফেক্ট, মানে এত কয়টা ক্যারেক্টার দেয়া হচ্ছে পারফেক্ট, ঠিক আছে।
মানে এর বেশি না দেওয়াটাই ভালো। আমরা অনেক সময় অতিমাত্রায় দেই, ওটাও ঠিক নয়। তো এতটুকুই। আর এখানে অনেকগুলো ফাংশন টাংশন আছে, এগুলো মূলত ফলো করার দরকার নেই। এগুলো কাহিনী করতে গিয়ে আরও সাইডের 12টা বাজানো। আমি মনে করি যে এতটুকু 2টা জায়গা খালি ফলো করবেন, স্লাগ আর হচ্ছে মিটার ডেসক্রিপশন, দ্যাটস এনাফ। এতে যদি সুন্দরভাবে করতে পারেন আর আপনার কন্টেন্ট কোয়ালিটি যদি একটু ভালো হয়, এগুলো হুড় করে র্যাঙ্ক করবে, কোনো প্রকার সমস্যা হবে না, ঠিক আছে। আর আমরা তো যে যখন আমরা পোস্ট করি, হ্যাঁ কোনো পোস্ট নাই, শুধু ওই পেজ হ্যাঁ পেজগুলো সেম ওয়ে পোস্ট পেজ। হ্যাঁ আচ্ছা, তো ইউএস পেজে যায় এরকম করে করব না। হ্যাঁ, তো ইউএসটের কাজ এতটুকুই ভাই, আর ইউএসটের কোনো কাজ নেই, ঠিক আছে, আর কোনো কাজ নাই। তারপর এখানে বিভিন্ন ধরনের সেটা আমার তাহলে কি কি কাজ করা বাকি থাকলো ওইখানে, ওই ইনডেক্স আর ওই হ্যাঁ কাজটা বাকি হ্যাঁ বিং এবং ইনডেক্স বাকি থাকলো। আর হ্যাঁ, আর পেজ আর পোস্টের কাজ তো এটা আনলিমিটেড, যতদিন আছে আপনার ওয়েবসাইট ততদিন এটা নতুন পোস্ট পেজ করলেই এই কাজটুকু করতে হয়। আচ্ছা, এরপরে আমরা তাহলে ইউএসটের কাহিনী শেষ। আমরা ইউএসটের কাহিনী থেকে আমরা চলে যাচ্ছি, এবার আমরা আবারও ড্যাশবোর্ডে যাব, সার্চ কনসোল করছি। এবার আমরা অ্যানালিটিক্সের কাজ যদি যাই এবং জিট প্যাকের কাজ, আমি অ্যানালিটিক্সে যাওয়ার চেষ্টা করি এখন। আমার এটা শেষ, এটা এক্সএমএল শেষ, পরিমণি শেষ, হ্যাঁ হাউ টু শেষ। আচ্ছা, কাস্টমাইজেশনে আরে এখানে কেন আসলাম, ড্যাশবোর্ডে যাব। আচ্ছা, এখান থেকে ড্যাশবোর্ড, এবারে যাব আমরা গুগল অ্যানালিটিক্সটাও অনেক সময় ক্রিটিক্যাল টাইপ, মানে অনেকে নতুনরা আসলে খুঁজে পায় না, কারণ এত আপডেট করে গুগল যে ফাংশনগুলো খুব ক্রিটিক্যাল করে ফেলছে। আচ্ছা, এখানে আসলাম, দেখেন আমাদের যে সার্চ কনসোল থেকে রেজাল্টগুলো আমরা এখানে ইজিলি দেখতে পাবো সাইটকিটের মাধ্যমে। তারপরে এবার আমরা আবারও আসি সেটিং, হ্যাঁ সেটিং আসি, এখান থেকে কই গেল তা বাকি অপশনগুলো, এই যে কানেক্টেড মোর সার্ভিস, আমরা অ্যাডসেন্স করব না, আমরা এবার যাব অ্যানালিটিক্স। পেজ স্পিডটা জাস্ট একটা নর্মালি ক্লিক দিলে এটা ইনস্টল হয়ে যাবে, হ্যাঁ, কিন্তু অ্যানালিটিক্সটা একটু আলাদাভাবে গিয়ে করতে হবে, এবং চাইলে ট্যাগ ম্যানেজারও করতে পারেন, দরকার নেই, জাস্ট অ্যানালিটিক্সটা করে নিলে মোটামুটি ঝামেলা শেষ। তো অ্যানালিটিক্সে আমরা যাচ্ছি। আসার পর এখানে আমাদের ইমেল, পাসওয়ার্ড, তারপরে 4 অ্যাপ্রুভ করেন। হারাই গেছে, আবার পাঠাবো। হ্যাঁ আচ্ছা, আবার পাঠাচ্ছি, এবার 42। ওকে, দেন কন্টিনিউ। আচ্ছা, এখানে দেখেন এসইও গুরু নামে, সার্চ কনসোল থেকে অ্যানালিটিক্স যুক্ত করা যায় না? হ্যাঁ যাবে, মানে জাস্ট খালি আপনি অ্যানালিটিক্সের কোডটা গিয়ে ওখানে পেস্ট করে দেবেন। আর অ্যানালিটিক্সে আপনাকে পৃথকভাবে গিয়েই করতে হয় আসলে। আচ্ছা দেখেন, আপনি ইতোমধ্যে ক্রিয়েট করে ফেলছেন, হ্যাঁ প্রপার্টি, সেই জন্য অটোমেটিক আমরা পাইলাম, ঠিক আছে। আপনি কিন্তু এর আগে ট্রাই করছেন, যার সই খুলে গেছে, তো ভালো, খারাপ না। আর অনেক সময় যদি না থাকতো, এখানেই আমাদের ধারাবাহিকভাবে অপশনগুলো আসতো, ক্লিক করে হয়ে যেত। তো ওকে, এখানে যে আরও অপশন আছে, এখনও স্টিল আমরা অল ওয়েব ডাটাই চাচ্ছি, ওকে নো প্রবলেম। জাস্ট এখানে খালি
কনফিগার অ্যানালিটিক্সে ক্লিক দিয়ে কনফিগারটা করে নিতে পারি। দ্য এডিশনাল পারমিশন রিকোয়ার্ড প্রসেসড কি কয়, আবারও যায়, আবারও দিলাম। আচ্ছা ওইটা মনে হয় ওটা তো আমি করছিলাম, ঝামেলা করছিলাম, ওটা মনে হয় হবে না, কেন হবে না, দেন নতুন করে অ্যাপ্রুভ করেন, 34 অ্যাপ্রুভ করেন, 34। করছি তো ভালো। আচ্ছা সব সাইন করে গেছি। সাইট কে অ্যানালিটিক্স যুক্ত হয়ে গেছে। ওই যে ওই ইটা আমি দেখছিলাম যে আসলে আমার কত এই যে টাকা কি অবস্থা। না না না, হ্যাঁ আচ্ছা দাঁড়ান দেখি সাইট কি অ্যানালিটিক্স যুক্ত হয়েছে কিনা। হ্যাঁ অ্যানালিটিক্স ইজ কানেক্টেড, যুক্ত হয়ে গেছে। অ্যানালিটিক্স থেকে আপনার ইউজার, সিজন, বাউন্স রেট, বিভিন্ন বিষয়গুলো মনিটরিং করবে। এই অ্যানালিটিক্স খুব একটা কিছু করে না, এগুলো জাস্ট খালি রেজাল্টের জন্য, সার্চ কনসোলটাই শুধু আপনার র্যাঙ্কিংয়ের জন্য কাজ করে। অ্যানালিটিক্স খালি জাস্ট আপনার ডাটাগুলো করবে, স্ট্রাকচার করবে। সো অ্যানালিটিক্সের দরকার কার, যাদের আসলে অ্যাড ক্যাম্পেইন করে, হ্যাঁ প্রমোশনাল ক্যাম্পেইন করে, তাদের জন্য অ্যানালিটিক্স, হ্যাঁ অ্যানালিটিক্সের ডাটাগুলো তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তারা ওইভাবে ডিসিশন নিতে পারে যে কোন কান্ট্রি থেকে আসে, কখন আসে, কি পরিমাণ সময় ব্যয় করে, কি ইউজার, কোন ব্রাউজার, এগুলো টার্গেট করে তখন তারা ক্যাম্পেইন করে। এতটুকু ওকে। সাইট কিটের মধ্যে মোটামুটি সার্চ কনসোল এবং অ্যানালিটিক্স শেষ। এখন আমরা শুধু পেজ স্পিডটা খালি একটা ক্লিক করলে ইনস্টল হয়ে যাবে। যাচ্ছি, এখানে আছে মোর সার্ভিস, জাস্ট এই যে পেজ স্পিডটা আছে, এই যে পেজ স্পিডটা খালি একটা ক্লিক করলে এটা ইনস্টল হয়ে গেল। নেট এত স্লো, দেখেন পেজ স্পিড কিন্তু ইনস্টল হয়ে গেল। হ্যাঁ এখানে আরও অনেক সার্ভিস আছে, ট্যাগ ম্যানেজার, হেন তেন অনেক কিছু, আমরা অত কিছুতে যাচ্ছি না। পেজ স্পিডটা এই কারণে দিলাম, তখন আমাদের ওয়েবসাইটের পেজ স্পিড কী পরিমাণ আপ ডাউন হচ্ছে এটাও মনিটরিং করবে গুগল। অনেক সময় ডাউন হয়ে গেলে আপনি তো বুঝতেছেন না, কিন্তু আপনার ভিজিটররা তো এই ডাউনের কারণে ঢুকতে পারতেছে না। তো অন্তত পেজ স্পিডের মাধ্যমে আপনি এই বিষয়টা সম্পর্কে ধারণাটা রাখতে পারেন, তখন পেজ স্পিড কীভাবে ঠিক করা যেতে পারে এটার ব্যাপারে তখন আপনি পদক্ষেপ নেবেন, এইরকম আর কি। আচ্ছা গেল সাইট কিট, গুগল সাইট কিট এবং ইয়োস্ট গেল। এবার হ্যাঁ আরেকটা বিষয় বলেন। প্রশ্নটা করবো? হ্যাঁ বলেন। এটা হচ্ছে আমি যখন আবার এই করতে যাবো সাইট কিটে, যখন ওই ইন্ডেক্স এবং বিং যুক্ত করতে যাবো, তখন আমাকে আবার সাইন ইন করা লাগবে। সাইট কিটে যায় আবার সাইন ইন করা লাগবে না? না কিচ্ছু করা লাগবে না। সাইট কিটের সেটিংয়ে যায় ওইখান থেকে আমার না কিচ্ছু করা লাগবে না। আমি খালি ওগুলোতে ক্লিক করে কাজ থাকবো না? হ্যাঁ আপনি জাস্ট খালি ইয়োস্টে যাবেন। এটাতে সেট আপ করাই থাকে। হ্যাঁ হ্যাঁ কোনো সমস্যা নেই। আচ্ছা জিট প্যাকে এখন যাচ্ছি, জিট প্যাক সেটিংয়ে, অথবা ড্যাশবোর্ড থেকেও যাইতে পারেন। ডাইরেক্ট আমি সেটিংয়ে যাচ্ছি। আমি প্রথমেই বলে নিয়েছিলাম যে জিট প্যাক একটা ভয়ানক সফটওয়্যার, এটার মাধ্যমে ওয়েবসাইটের বিভিন্ন মানে সেটিং ফেটিং সব নষ্ট হয়ে যেতে পারে। সেটির জন্য সতর্ক থাকবেন যে সাংঘর্ষিক যদি হয় থিমের সঙ্গে তাহলে দেওয়ার দরকার নেই। আর সাংঘর্ষিক না হলে জিট প্যাকের অসংখ্য সুবিধা রয়েছে, যেমন এই যে কানেক্ট ইউর ওয়ার্ডপ্রেস অ্যাকাউন্ট, আপনার যদি ওয়ার্ডপ্রেস অ্যাকাউন্ট থাকে সেটার সঙ্গে কানেক্ট করে দিতে হবে। হ্যাঁ তা কানেক্ট করার দেওয়ার চেষ্টা করি, কারণ আপনার ওয়ার্ডপ্রেস অ্যাকাউন্ট মনে হয় নাই, আছে আপনার ওয়ার্ডপ্রেস অ্যাকাউন্ট আলাদাভাবে? এইভাবে সাইন আপ টাইন আপ করা লাগবে, অথবা মেইলের সাহায্যে দিতে হবে। দেখি তো কাজটা কি মূলত দাদা? সোশ্যাল মিডিয়া সমস্ত কিছু, আপনার ওয়েবসাইটে অনেকগুলো অপশন আছে, আমি দেখাচ্ছি কী কী কাজ, অনেক কাজ, কী কী সুবিধা হবে। আমি অ্যাপ্রুভ করেন 90
ট্রাই অ্যাগাইন। 99 দিয়ে আমি দিলাম আমি। হয় নাই, তার আগে চলে গেছে, আবারও দিচ্ছি। 85। ভুল করে লেখা। আচ্ছা 50 অ্যাকাউন্ট নাই, সেজন্য লগ ইন নিল না। ওকে আমি বের হয়ে আসি ওখান থেকে। জিপ থেকে অ্যাকাউন্ট লাগবে না? হ্যাঁ, এটা না থাকে নাই, সমস্যা নাই, এটা নিয়ে টেনশনের কিচ্ছু নাই। আমরা এর পারফরমেন্সে যাব এখন। এখানে ধারাবাহিকভাবে কিছু কিছু এখানে সাংঘাতিক সেটিং আছে, সেটিংগুলা না বুঝে করার দরকার নাই। হ্যাঁ, করলে মহাবিপদ। এখানে দেখেন লোড পেজ ফাস্টার অ্যান্ড ফাস্টার বাই অ্যালাউ জিট প্যাক অপটিমাইজ। অনেক সময় আমাদের ওয়েবসাইট সার্ভার জনিত কারণে বা সেটিং জনিত কারণে বা থিম জনিত কারণে বা কন্টেন্ট জনিত কারণে স্লো হয়ে যায়। তখন যদি আমরা এই জিট প্যাক ইনস্টল করে জাস্ট ইনাবেল সাইট এক্সেলেটর, এইটা যদি অপশন করে দিই সাইট এক্সেলেটর, তখন সাইটের স্পিড আগের সাথে 50% ইনক্রিজ করবে। কেন করবে? ইমেজ লোড টাইম, তারপরে স্পিড আপ, স্ট্যাটিক ফাইল লোড টাইম। মানে অনেক সময় আমরা ফেসবুক আমরা লোড দিই না, মানে যতটুকু আমাদের দরকার হয় না ততটুকুও ডাটা নেয়, আগেই নিয়ে ক্যাশ করে রাখে না, রাখে কি না? বুঝছেন আমার কথাটা? ইউটিউবের যখন আমরা ভিডিও দেখি, কি হয়, মানে কারেন্ট চলে গেছে, নেট বন্ধ হয়ে গেছে, তারপরও ভিডিও প্লে হচ্ছে। এটার মানে কি? এটার মানে হচ্ছে আগেই ক্যাশ করে রাখা। তো আগেই যখন ক্যাশ করা হয়, হ্যাঁ হ্যাঁ, আগে যখন ক্যাশ করে নেয় বা ফুললি ক্যাশ করার পর ওয়েবসাইটকে প্রদর্শন করে। একটা ওয়েবসাইটে দেখেন, আপনার ওয়েবসাইটটা আমি রিলোড দিচ্ছি বা এই সাইটে আসবো আমরা, তখন কি হয়, সমস্ত সাইটের ডাটা ক্যাশ করার পর সাইটটা শো করে। আমি এখানে দিলে বুঝবেন না, আমি আবারও দেখাই, আমি আবারও দেখাচ্ছি। এটা কিন্তু অলমোস্ট সমস্ত কন্টেন্ট লোড করার পরে সাইটটাকে আমরা শো করে। হ্যাঁ হ্যাঁ, আমি কিন্তু অলমোস্ট এটা রান করে দিছি। হ্যাঁ, রান করার জন্য কিন্তু এখন সুবিধাটা আলাদা হবে, মানে সমস্ত কন্টেন্ট লোড করবে না, মানে যতটুকু লোড করতে পারবে ঠিক ততটুকুই দেখানো শুরু করবে। হ্যাঁ, দ্যাট মিন্স এই অপশনটার নাম, হ্যাঁ এই অপশনটার নাম এটা। তার মানে ভিজিটর এসে মনে করবে ওয়াও সাইটটা তো অনেক ফাস্ট, এটা মনে করবে। বুঝছেন? মানে যতটুকু সে ক্যাশ করবে, হ্যাঁ হ্যাঁ, আপনার যখন এইভাবে প্রয়োজন হবে, যখন স্ক্রল করবেন তখনই সে ধীরে ধীরে জায়গাগুলোতে সে নিচ্ছে। দেখেন এই জায়গায় ইমেজ ছিল, এখন সে ইমেজটা দেখাইলো, এর আগে কিন্তু সে ক্যাশ করেনি। বুঝছেন? আর যদি ওই অপশনটা আমার অফ করা থাকতো তখন কি করতো, পুরো সাইটের কন্টেন্ট লোড নিয়ে তারপরে আপনাকে সাইটটা দেখাবে। বুঝছেন? এই হয়েছে ঘটনা। দ্যাটস ওয়াই সাইট স্লো কাজ করে অনেক সময়। থিম এর ফাংশনালিটি এবং ওয়েবসাইটের ব্যাকএন্ডে প্রচুর পরিমাণে কোডিং থাকে, এই সমস্যাগুলো ঘটে। তো আমি এটা এনাবেল করে দিলাম সাইট এক্সেলেটর, তাহলে একটু স্পিড বেশি পাবো 50%। এটাও সেম কেস, এনাবেল লেজি লোডিং ইমেজ। যখন হাই রেজুলেশন ইমেজ ফাইল থাকে আমরা অপ্রয়োজনে সেটাকে ক্যাশ করে রাখতে দিব না, যখন আমাদের দরকার হবে সেটা ধীরে ধীরে নিয়ে আসবে। হ্যাঁ, এটা ওকে। দেন আমরা যাচ্ছি রাইটিংয়ে কিছু নাই। যদি আপনি কখনো দেখাতে চান সেভাবে যে ইমেজ ইন ফুল স্ক্রিন কার্সেল গ্যালারি, যখন এখানে কোনো একটা ইমেজকে আমরা ক্লিক করব, মানে এখানে গ্যালারিতে ইমেজ থাকে না, বিভিন্ন সময় আমরা গ্যালারি সেট আপ করি না, ক্লিক করলে ওটা ফুল স্ক্রিন বড় হয়ে যাবে। আর ওই অপশনটা যদি চালু করতে চান এটা এখান থেকে অন করে দিতে পারেন, এই আর কি। তারপরে যে কম্পোজিং মানে এটা কম্পোজিং, এগুলোর দরকার হয় না, এগুলো আমি ব্যবহার করি না। তারপর যদি আপনার কখনো কোনোটা প্রয়োজন মনে হয়, দেখে দেখে আপনি এখান থেকে ইনেবল করে দিতে পারেন। অনেক সুন্দর সুন্দর অপশন আছে। আচ্ছা, তারপরে আমি যেটা করি মূলত, এটা খুবই খুবই একটা গুরুত্বপূর্ণ জায়গা, শেয়ারিং। এখান থেকে কানেক্ট ইউর ওয়ার্ডপ্রেস অ্যাকাউন্টে অ্যাড না করার জন্য আমরা পাচ্ছি না কিন্তু। আচ্ছা, তারপরও বলি যে ওয়েবসাইটে বিভিন্ন সময় কি শেয়ারিং বাটনগুলো,
হ্যাঁ wordpress.com-এ যাবেন, সরাসরি wordpress.com গিয়ে ওখানে একটা সাইন আপ করে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ঠিক আছে? হ্যাঁ wordpress.com-এ গিয়ে সাইন আপ করবেন। আচ্ছা, অনেক সময় আমাদের ওয়েবসাইটের .com নাকি org? org নাও .com দাদা .com .com না? হুম। দেখেন আপনারা যে এত বড় একটা ওয়েবসাইট, এত সুন্দর একটা ওয়েবসাইট, অথচ এখানে আপনার শেয়ারিং বাটন নাই। সোশ্যাল মিডিয়া শেয়ার বাটন আছে? না। তো এটা একটা লেক, মানে এটা একটা সাইটের একটা ফল্টস, মানে অবশ্যই আমাদের ওয়েবসাইটে Social media। হ্যাঁ আমাদের সোশ্যাল মিডিয়া শেয়ারিং বাটন রাখতে হবে, অথবা আমাদের শেয়ারিং বাটন প্লাস আমাদের সোশ্যাল মিডিয়া লিঙ্ক থাকতে হবে। এটাকে বলা হয় সার্চ ফানেল। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের অন্যতম একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে ফানেল তৈরি করা। ফানেল মানে হচ্ছে যে বুঝেন তো, যে তেল ঢালা কুপিগুলো আছে না, মানে মুখটা বিশাল বড় কিন্তু নিচের দিকটা ধীরে ধীরে ক্রমশ সরু, ওইটাই বলা হয় ফানেল। তো যখন আমরা মার্কেটিংয়ের কাজ করি অথবা ওয়েবসাইট প্রমোশনের কাজ করি, বিশেষ করে অ্যাফিলিয়েট মার্কেটিং এই কথাটা বেশি প্রচলিত, সেটাকে বলা হয় সার্চ ফানেল। মানে বিশাল বড় মুখ থাকবে, যে মুখের যে প্রান্তেই পাড়া দেখ না কেন তাকে একটা জায়গা পয়েন্টে এসে তাকে আসতে হবে। তো সেটা হচ্ছে এরকম যে আপনার সোশ্যাল মিডিয়াগুলো ওই কাজটা করে, ফানেল তৈরি করে। যেমন আমার ব্যাপারটা ওখানে ওই রকম, যে আমার কোনো একটা কন্টেন্ট বা কোনো একটা জায়গায় কোনো একটা ভিজিটর যদি যায়, সে ঘুরতেই থাকবে আমার বিষয়গুলোতে, কখনো আমার ওয়েবসাইটে নিয়ে যাবে, কখনো আমার ইউটিউব চ্যানেলে, কখনো আমার পেজে, কখনো আমার আইডিতে, ঘুরে ফিরে একই জায়গা। তো দ্যাটস ওয়াই সোশ্যাল মিডিয়া লিঙ্ক তৈরি করতে হবে, সেই সঙ্গে বাটন তৈরি করতে হবে। তো অনেক সময় আমরা ওয়েবসাইটের বিভিন্ন টেমপ্লেট ব্যবহার করি, এর ফলে বিভিন্ন পেজে গিয়ে সেই বাটনগুলো, কাঙ্ক্ষিত বাটনগুলো আমরা পাই না। তো এই জিট প্যাক থেকে সেটা সহজে করে দেওয়া পসিবল। জাস্ট এখান থেকে অ্যাড শেয়ারিং বাটন, বুঝলেন এটার উপকারিতা এখন? আচ্ছা, এখান থেকে কনফিগারও করে দিতে পারবেন, কেমন হবে বাটন পাওয়া যাবে না? হ্যাঁ, কনফিগারও আপনি করে দিতে পারবেন কোন কোন প্ল্যাটফর্মগুলো আপনার দরকার। হ্যাঁ, টুইটার, ফেসবুক এগুলো এনাবেল করে দিতে পারবেন, ঠিক আছে? এবং কোন কোন পেজে দেখাবে সেটাও আপনি করে দিতে পারেন। যে পোস্টে, পেজে আপনার কিন্তু ফ্রন্ট পেজে নাই, এই পেজেও নাই, কোনো পেজেই নেই। আচ্ছা, আমি এখান থেকে অন করে দিলাম ফ্রন্ট পেজ, পেজ মিডিয়া, ল্যান্ডিং পেজ, আপনি যেটাতে দেখাতেন, জাস্ট সেভ। এবং কোন কোন মিডিয়াগুলো আপনি চাচ্ছেন, এনাবেল সার্ভিস আছে মাত্র দুইটা, টুইটার এবং ফেসবুক। আপনি চাচ্ছেন যে লিঙ্কডইনটাও আসবে, তাহলে লিঙ্কডইনটা এখানে ড্রপ অ্যান্ড ড্রাগ, পিন্টারেস্টও এনে দিলাম, টেলিগ্রাম এনে দিলাম, হোয়াটসঅ্যাপও এনে দিলাম, স্কাইপে এনে দিলাম, আর কি কি দরকার আপনার সব, বুঝছেন? হ্যাঁ, প্লাস এখানে ডিজাইনটা কেমন হবে এখান থেকে, হ্যাঁ এগুলো আপনার অ্যাকাউন্ট লাগবে না তো, এটা শেয়ার করা, বিভিন্ন ভিজিটর আসবে, সে তার অ্যাকাউন্ট থাকলে সেটা এখান থেকে সে শেয়ার করে নিতে পারবে। এটার জন্য আপনার অ্যাকাউন্ট লাগবে না, এটা তো শেয়ারিং বাটন, বুঝছেন? আর অ্যাকাউন্টগুলো হচ্ছে উপরে কানেক্টেড থাকবে, যে ফলো মি, শেয়ার করব এটা। হ্যাঁ, আর এগুলোর স্টাইলটি কেমন হবে, এরকম আইকন প্লাস টেক্সট, চাইলে আপনি অন্য করে দিতে পারেন আইকন অনলি, এরকম আইকন হবে। হ্যাঁ, এখানে টেক্সট অনলি এরকম, এখানে লেখা আছে শেয়ার দিস, আপনি চাইলে এই লেখাটা এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন। হ্যাঁ, এরকম যে আমি এদের সেভ করে দিলাম, নিচে মনে হয় সেভ। হ্যাঁ, এখন আমি যে লোডিং দিয়ে দিই, তো দেখেন এটার কত বড় একটা ইম্পর্টেন্ট, যে থিমের মধ্যে সেটা মিস করে ফেলছে তারা, থিমের মধ্যে মিস করলে ওই জিট প্লাগইনের মাধ্যমে আমরা সেটা করে নিতে পারলাম। এই দেখেন, দেখছেন? মানে এটা শুধু সেই জন্যই বললাম যে এটা পাওয়ারফুল একটা প্লাগইন, যেটার জন্য মাঝে মাঝে থিমের মধ্যে সংঘর্ষ বাজে যায়, মানে এটা ওটারে দেখতে পায় না, তখন ওয়েবসাইটের মানে ডিজাইনে বিশাল পরিবর্তন আসে। আপনি দেখতে পাচ্ছেন যে আপনার ওয়েবসাইটের কিছুটা পরিবর্তন হইল, আপনার ওয়েবসাইটের ডিজাইনের কিছু পরিবর্তন হয়েছে, লেআউট কিন্তু পরিবর্তন হয়ে গেছে। দেখেন কেমন কেমন ছিল জানি, কিন্তু পরিবর্তন হয়ে গেছে। এই জায়গাগুলো গ্যাপ ছিল, গ্যাপগুলো ফিল আপ হয়ে গেল।
তো এটা খুবই সতর্কতা আসলে খেয়াল করতে হবে। সাইটের একটু হয়েছে হ্যাঁ, তো এইটা আর কি খেয়াল রাখতে হবে। ওকে, আর বেশি একটা খারাপ কিছু হয়েছে না। হ্যাঁ, তারপর আর কোথায় যাব, এটা কোথায় ছিলাম আমরা, শেয়ারিং সেটিং। ওকে, দেন আবারও আমরা সেটিংয়ে যাই। এবারে আসবো আমরা ট্রাফিক থেকেও আমরা কিছু এনাবেল করে দিতে পারি। যে এখানে সাইট ম্যাপ এখান থেকেও করা যায়। তো সাইট ম্যাপ কিন্তু আমরা একবার করে ফেলছি, সো আমরা এটা আর ক্লিক করব না, করলে কিন্তু সংঘর্ষ বাজে যাবে ইওস্টের সঙ্গে। এটা মনে রাখতে হবে যে একই জিনিস বারবার আমরা চালু করব না। সাইট ম্যাপ তো আগে করে ফেলছি, সো এটা করব না। তারপরে জেনারেট শর্টনার ইউআরএল, এটা করতে পারেন। অনেক সময় আমাদের ইউআরএলগুলো অনেক লম্বা হয় না, এই দেখুন অনেক লম্বা, এটা তো ছোটোই আছে, অনেক সময় বিশাল বড় লম্বা হয়। তো শর্টনার করলে এই যে এইটার মাধ্যমে তখন শর্ট হয়ে যায়। আমরা এক সময় ব্যবহার করছিলাম না গুগল শর্টনার লিঙ্ক, তো এটা অন করে দিলে এক ওয়েবসাইটের মধ্যে একটা শর্ট লিঙ্ক তৈরি হবে অল টাইম। তো শর্ট লিঙ্কটা খুব একটা ভালো না, মানে জিটপ্যাকের যে শর্ট লিঙ্কটা এটা খুবই স্লো কাজ করে, অনেক সময় স্লো কাজ করে, অনেক সময় আবার কাজও করে না, সুতরাং এটা আরও বিপদ বাড়ায়। আচ্ছা, আর কি এখানে আমরা সোশ্যাল মিডিয়াগুলো কানেক্ট করতে পারতাম অটোমেটিকলি, মানে শেয়ার হয়ে যাবে। পোস্ট করলেন একটা, কইতা এই যে কানেক্ট কনফিগার না, তো মানে আমরা কোনো একটা মানে পোস্ট করব, আমাদের ওয়েবসাইটে পোস্ট করলাম, পেজ তৈরি করলাম, সেটা অটোমেটিকলি আমাদের সেই সোশ্যাল মিডিয়াগুলোতে পোস্ট হয়ে যাবে। তো ওইটা কই রিলেটেড পোস্ট, এই যে একটা গুরুত্বপূর্ণ অংশ আরও। হ্যাঁ, অনেক সময় আমরা ওয়েবসাইট ক্রিয়েট করি, পোস্ট থাকে না, তো রিলেটেড পোস্ট অপশনটা কোনো থিমে থাকে না, নিচে রিলেটেড আমার ওয়েবসাইটে দেখাই, তাহলে আপনার বোঝাতে সুবিধা হবে আপনাকে। মানে আমরা যখন যারা ব্লগিং করি বা ট্রাফিক নিয়ে যখন আমরা চিন্তা ভাবনা করি, তখন কোন কোন জিনিসগুলোকে ফোকাস করা উচিত একটা ওয়েবসাইটের, এটা আমাদের মাথায় রাখতে হয়। তো একটা ওয়েবসাইটের ওই শেয়ারিং বাটনটা খুবই গুরুত্বপূর্ণ, সেই সঙ্গে হচ্ছে রিলেটেড পোস্ট। একটা আর্টিকেল পড়তে এসে যদি ক্লায়েন্ট বা ইউজার যদি অন্যান্য পোস্টগুলো দেখে পছন্দনীয়, তখন তারা স্বতঃস্ফূর্তভাবে অন্য পোস্টগুলোতে ক্লিক করে। তার মানে আমরা কি ভিজিটরটাকে অনেকক্ষণ ধরে রাখতে পারলাম, তাই না? কিন্তু একটা পোস্ট পড়ার পর ভিজিটর নিচে এসে দেখে আর কিচ্ছু নাই, ফিরে যাওয়ার রাস্তা নেই, আবার ব্যাক হয়ে যাইতে হয়। এটা ভিজিটরের জন্য বিরক্ত, প্লাস ভিজিটরটা বেশিক্ষণ থাকে না আমাদের ওয়েবসাইটে। এই যে দেখেন আমার ওয়েবসাইটে, এই যে দেখেন শেয়ারিং বাটন দেওয়া আছে, তারপরে যে নিচে দেওয়া আছে রিলেটেড পোস্ট, মানে ওই পোস্টটার মতো আর কি পোস্ট আছে, রিলেটেড পোস্ট ক্যাটাগরি পর্যন্ত দেওয়া আছে। এগুলো র্যাঙ্ক করানোর জন্য অনেক কার্যকরী। একদিকে সাইটকে র্যাঙ্ক করায়, আর একদিকে যেটাকে আমরা বলি লিঙ্ক বিল্ডিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের একটা গুরুত্বপূর্ণ বিষয় লিঙ্ক বিল্ডিং, বা একটা ফানেল তৈরি করা ঘুরে ফিরে ওই জায়গাতেই। আমি কি আপনাকে বুঝাইতে পারতেছি বিষয়টা? হ্যাঁ, এই জন্য বুঝতে পারছি। হ্যাঁ, এই জন্য রিলেটেড পোস্ট খুবই গুরুত্বপূর্ণ। আগে করতে হতো। হ্যাঁ, তো এটার মাধ্যমে এক একটা পোস্ট আর একটা পোস্ট, বা একটা পেজ আর একটা পেজের সঙ্গে কোনো না কোনোভাবে যুক্ত, লিঙ্কিং করা। মানে ধরেন এইটা পোস্ট করতে এসে আমি এইটা পোস্টের দেখা পাইলাম, আবার এই পোস্ট করতে গিয়ে আর একটা পোস্টের দেখা পাবো, তাই না? তার মানে কি আমাদের টোটাল ওয়েবসাইটের কন্টেন্টগুলো একটার সঙ্গে আর একটা কানেক্টেড। এইটা হচ্ছে একটা লিঙ্ক বিল্ডিং, বা একটা সার্কেল তৈরি করা, বা ফানেল তৈরি করা। হ্যাঁ, তো এই জিনিসগুলোর মাধ্যমে আসলে আমরা মাঝে মাঝে ভিজিটরকে অনেকটা সময় ধরে রাখি। ওকে, তো মূলত এটা রিলেটেড পোস্ট, আপনি চাইলে এটা অন করে দিতে পারেন, না চাইলে নাই। তো যখন আমরা ব্লগিং রিলেটেড সাইট রাখি বা আর্টিকেল রিলেটেড, তখন এই অপশনগুলো খুবই গুরুত্বপূর্ণ। তারপরে এবার কি আসবো, আমি যেটা দেখাইতে চাইলাম, হ্যাঁ, এখানে শেয়ারিং অটোমেটিক শেয়ার হয়ে যায়। হ্যাঁ, ওইটার অপশনটা এখানে খুঁজে পাচ্ছি না কেন, আমি সেটাই তো চিন্তা করতেছি। দাদা আমরা এই করে নেই ওয়ার্ডপ্রেসের অ্যাকাউন্ট দিই।
মনে হয় সেটাই সম্ভবত। হতে এটার জন্য ওটা হ্যাঁ, শো করতেছে না। আবার আমি দেখি তো আমার সাইডের এক্সেসে যাই, তাহলে কি হয় তাই দেখা যাবে। আমার ওয়েবসাইটের যে থিম ব্যবহার করছে, আপনি একদিন বললেন যে দাদা আপনার ওয়েবসাইটের থিমের নামটা আমি বের করছি, আপনি কেমনি বের করছেন? ওই যে আমি বললাম না এই যে কি দিয়ে? ওই একটা শিক্ষিত ওই যে হোয়াট না ওই যে কি একটা লিঙ্ক আমি আমাকে পাঠিয়ে দিবেন তো, লিঙ্কটা আমাকে পাঠিয়ে হোয়াট দিবেন। ইজ আচ্ছা আচ্ছা, আমার এখানে জিট প্যাকে যাচ্ছি, জিট প্যাকের সেটিংয়ে যাচ্ছি। হ্যাঁ, হোয়াট ইজ আচ্ছা পরে ওটা নিয়ে আগে এটা দেখেন। আচ্ছা ডিসকাশনে আছে নাই, ট্রাফিক, এটা পাইছি তারপর শেয়ারিং। এই যে দেখেন, এইটা দেখেন, এই শেয়ারিং অপশনের মধ্যে আমার একটা নতুন অপশন, এই যে পাবলিশ কানেকশন। এই যে কানেক্ট ইউর সোশ্যাল মিডিয়া, এই যে অটোমেটিকলি শেয়ারিং বাটনের উপরে এই অপশনটা পাবেন। আপনারটা নাই কেন? আপনার যে অ্যাকাউন্ট সেট আপ করা নাই, মানে এই যে ওয়ার্ডপ্রেস কানেক্ট করলে আপনি এই যে পাবলিক কানেকশনটা পাইতেন। হ্যাঁ, অটোমেটিকলি শেয়ার ইউর পোস্ট টু সোশ্যাল নেটওয়ার্ক, মানে আপনি যাহাই করেন না কেন অটোমেটিকলি আপনার ফেসবুকে, আপনার টুইটারে, আপনার ইনস্টাগ্রামে এটা পোস্ট হয়ে যাবে। এটা ভালো না মার্কেটিংয়ের জন্য? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এটা আমি যদি আমার ওয়েবসাইটে কখনো পোস্ট করি, এটা অটোমেটিকলি আমার সোশ্যাল মিডিয়াতে যাবে। তো কোন কোন সোশ্যাল মিডিয়াগুলো এখানে কানেক্ট করার অপশন আছে। হ্যাঁ হ্যাঁ, যেটা আমি দিয়ে দিয়েছি গ্রুপে দিয়ে দিয়েছি আপনার দিয়ে দিয়েছি ওই লিঙ্কটা আচ্ছা ওখানে দিলে আর কি দেখায় যে কোন কোন জায়গায় আমার সাইটটা আচ্ছা আচ্ছা, আমি এখান থেকে আপনাকে দেখাচ্ছি আগে ওই শেয়ারিং। দেখাবো দিচ্ছি wordpress.com অ্যাকাউন্ট থাকতে হবে। wordpress.com থাকলেই আপনি এই সুবিধাটা পাবেন। এই যে পাবলিকেশন পোস্ট, কোন কোন সোশ্যাল মিডিয়াতে আপনি অটোমেটিক শেয়ার করতে চান। এই যে দেখেন, আমার এই যে ফেসবুক দেয়া আছে, কানেক্ট করে দেয়া, টুইটার কানেক্ট করে দেয়া আছে, হ্যাঁ টাম্বলির করা আছে, লিঙ্কডইনটা করা ছিল, রিকানেক্ট করতে বলতেছে, সম্ভবত ওখানে সমস্যা হয়েছে, সেখানে আবারও পুনরায় কানেক্ট করে দিতে হবে। হ্যাঁ, তারপরে আপনি চাইলে ইনস্টাগ্রাম কানেক্ট করে দিতে পারেন, যে এখানে ছেড়ে দিছে, রিকানেক্ট করে দিতে হতে পারে আবারও। হ্যাঁ, জাস্ট এখানে রিকানেক্ট অপশনে ক্লিক করলে আমার ইনস্টাগ্রামটা লগ ইন করতে বলবো, লগ ইন করলেই আমার যাহা কিছু করি না কেন অটোমেটিকলি আমার সোশ্যাল মিডিয়াতে যাবে। এটা খুবই ভালো একটা অপশন। হ্যাঁ, খুবই ভালো, মানে এটা রোবটের মতো কাজ করে, মানে আপনার সোশ্যাল মিডিয়া অ্যাসিস্ট্যান্টের মতো কাজ করবে। ওকে, তো আপনার এই জায়গাটাতে সেটার গ্যাপ রয়েছে, আপনি সেটা ফিল আপ করবেন। আর মোটামুটি সার্চ ইঞ্জিনের কাজ মানে টেকনিক্যাল রিলেটেড যত কাজ মোটামুটি আমরা করে ফেললাম, কিন্তু শেষ বলা যায় না, কোনো জিনিসের শেষ নাই, বিশেষ করে এসইওর শেষ নাই। তারপরে এই তিনটা জায়গা যদি আপনি পারফেক্টলিভাবে মেনটেন করতে পারেন, আপনি নিশ্চিতভাবে ধরে নিতে পারেন যে আপনি 90% কাজ করে ফেলেছেন। আর জিটপ্যাক কত বড় পাওয়ারফুল একটা সফটওয়্যার বা প্লাগইন অলরেডি বোঝার কথা এই আমার এতটুকু আলোচনার মধ্যে, আর বাকিটুকু তো আপনি নিজেও আবারও দেখবেন। ঠিক আছে, এইটাই আর কি। আর আমি কি কি ব্যবহার করছি তারপর দেখতে চাইলে দেখেন। আচ্ছা, দিছেন না এটা? কোনটা এইটা? ওটা দিন তো এটা কাজ করে ঠিক মতো, এটা আমার কাছে নিয়ে দেখি গ্রুপও দিছি আপনার পার্সোনালেও দিছি। আচ্ছা ঠিক আছে, ভাই এডি ভাই আছে না? জয়েন করে নাই তুমি আমাদের সঙ্গে? জয়েন করছে নি ভাই? আসছেন? করছে তো এডি ভাই। কখন জয়েন করছে?
বাসায় এসে জয়েন করছে? কিছুক্ষণ আগে। হ্যাঁ, শুনতে পাচ্ছি না, আপনার মাইক্রোফোন প্রবলেম হয়েছে। ওয়াও, কোল্ড বক্স, গুড সাইট, ভালো লাগলো। এটা দরকার অনেক সময় ঠিক খুবই। আছে। হ্যাঁ, আমারটা দেন তো দেখি। দাঁড়ান চেক করে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা আমারটা দেন। সাইট, তার মানে এটা দরকার হয় অনেক সময় আমাদের ক্লায়েন্টের কাজ করতে গেলে, এটা খুবই গুরুত্বপূর্ণ হয় দাঁড়া। চেক করে দেখি এটাও। এটার নাম হচ্ছে হোয়াট ডাব্লিউপি থিমস দ্যাট, থিম ইজ দ্যাট। ওয়াও, বি Is থিম, that? ওয়াও গুড। অথর হোম না, পেজ দেখছেন? as a দেখি lice দেখা দেন, দেখি। theme forest spilt layers কেডিভেটটা বি থিম এডি আছে, ভাই, হবে সমস্যা নাই, একটা দুটো পাইলাম তো সেম একই জিনিস। কেডিভের সাইড এডি হচ্ছে ভাই, আসে না, হ্যাঁ, এসইও সাইট ডট এটা কম। ভালো আছে দাদা, হ্যাঁ? হ্যাঁ, আসলো আমার মনে হয়। খুবই ভালো আছে। EDSU center। দেখি এটা দাদা লিভারেজ, এডি ভাই আচ্ছা, লিভারেজ। রেকর্ড দিয়েন আমার লিভারেজ। ভাই রেকর্ডের কথা বলছে, ওকে শিওর আমরা রেকর্ড দেব। আচ্ছা, এটা তো লিভারেজ থিম, ওয়াও গুড। হ্যাঁ, অসাধারণ দেখতে। হ্যাঁ, তাহলে খুবই ইম্পর্টেন্ট একটা সাইট, সাইটের নাম হচ্ছে হোয়াট হোয়াট ডাব্লিউপি থিমস, WP is that? হোয়াট ডাব্লিউপি থিমস ইজ দ্যাট ডট কম। এটা মনে রাখার জন্য ভিডিওতে যুক্ত করে রাখলাম। Is that? হোয়াট ডাব্লিউপি থিম ইজ দ্যাট ডট কম। এই ছোটোখাটো টুলসগুলো কতটা কাজের দেয়, মানে এই ছোটোখাটো টুলসগুলো অনেক সময় কতটা কাজের দেয় এটা বলে শেষ করা যাবে না। তো ওকে, আমরা শেষ পর্যায়ে এসে গেছি এখানে আজকের আলোচনার। তো আমরা বিশেষ কিছু আর বলার নাই। তারপরে এখন এমদাদ ভাই যদি কোনো এখানে কনফিউশন থাকে এই টেকনিক্যাল বিষয়ে, যতটুকু বুঝাইলাম বলতে পারেন, জিজ্ঞেস করবেন কোনো কিছু। না না, টেকনিক্যাল বিষয়ে কনফিউশন কিছু নাই। কনফিউশন যদি আমার কাজ করা লাগবে তাহলে আমি বলবো, যদি হ্যাঁ। আটকে যাই তখন আপনার কারণ হচ্ছে যে ভাই ডিভাইস চিন্তা আমার কার নাই, ডিভাইস আচ্ছা, আচ্ছা দিব। এই আজকের প্লাগইন, লিভারেজ থিমটা হচ্ছেন পানির মতো সহজ। আজকের একটা প্লাগইন কিনা না ইউস্ট, হ্যাঁ ওটাও দিব। মানে লিভারেজ থিম হচ্ছে পানির মতো সহজ, একবারে ইউজটা দিয়ে না লিভারেজ। সরল পানি মতো সহজ। তো ওই যাদের আসলে খুব সমস্যা হয় বি থিম, ওই কেডি ভাইয়ের ওখানে বি থিম খুব সমস্যা করতেছিল, এই জন্যে পরে আর করলাম যে থাক এত কষ্ট করার দরকার নাই, লিভারেজটা নেন। লিভারেজ থিমটা খুবই ভালো, তবে মানে 100% আমরা ফুললি কাস্টমাইজ করতে পারবো শুধুমাত্র বি থিমেই। অন্য কোনো থিমে আমরা এত কাস্টমাইজ করতে পারবো না যতটা বি থিমে পারি, এটা হচ্ছে কথা। আর বি থিম দিয়েই আমার ম্যাক্সিমাম সাইটগুলো তৈরি করা। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, রাইট। আমি ম্যাক্সিমাম ক্লায়েন্টের সাইট বি থিম দিয়ে কমপ্লিট করি। তো এদের ভিডিও মতো পায় না। পাবে কীভাবে? ওই যে আপনাকে তো কইলাম না, একবারে শর্ট করে নেই যে সংক্ষিপ্ত করে। বিট তো মনে হয় আপনাদের গেছে, তারপর সংক্ষিপ্ত করে নিলেও দেখা যাচ্ছে যেটা আমি নিয়ে গেলাম ওইটা পায় না। ও, আপনি তাহলে ভুল নেন, আপনি তো এলিমেন্টরের নেন না, তাহলে এলিমেন্টরের নিতে হবে। না না, এলিমেন্ট আবার শোনেন, এলিমেন্ট আচ্ছা বি থিমের একটা টেকনিক আবিষ্কার করছি, শুনবেন? বি থিমের একটা নতুন টেকনিক আবিষ্কার করছি, সেটা হচ্ছে আচ্ছা আপনি এলিমেন্টরে গেলেন, অবশ্যই। ডেমো ইম্পোর্ট করলেন, সব স্টেপগুলো ফুলফিল করলেন, তারপরে ডেমো ইম্পোর্টিং টাইম নিচ্ছে, লোডিং, তারপর অনেকক্ষণ পর দেখাইলো যে ফেল, সামথিং ইরর বা ট্রাবল ইস্যু এরকম দেখাইলো, তাই না? তারপরে সাইড গিয়ে রিলোড করলেন, দেখলেন যে ইম্পোর্ট হয় নাই কন্টেন্ট, এটা হলো ভুল। ততক্ষণে আপনার সাইডে ইম্পোর্ট হওয়া শেষ। বাট ওই যে হোম পেজটা আমরা মাঝে মাঝে সেট আপ করি না, যে কোন পেজটা হোম পেজ হবে, আপনি তখন রিডিং মোডে চলে যাবেন, গিয়ে চেক করবেন, বা ওয়াল পেজে ক্লিক করে গিয়ে চেক করবেন যে ওখানে
অন্যান্য পেজগুলো ইম্পোর্ট হয়েছে কিনা, যদি হয় ওখান থেকে প্রত্যেকটা পেজ, হোম পেজ নামক যে পেজগুলো রয়েছে সেগুলো একটা একটা করে প্রিভিউ করে চেক করে নেবেন, দেখবেন যে আপনার কন্টেন্ট ইম্পোর্ট হয়েছে। শুধুমাত্র হোম পেজের সেটিংটা ঠিক হয়নি, তো পরে সেটিংয়ে গিয়ে রিডিং মোডে গিয়ে হোম পেজটা সিলেক্ট করে দেবেন, ব্যাস হয়ে গেল। এইটাই আর কি, বুঝছেন? আমি অনেক কয়েকবার এই ঘটনা পড়ার পর আমি কী কয় যে কী ব্যাপার, কন্টেন্ট ইম্পোর্ট হবে না মানে, তাহলে এত টাইম লাগলো কেন? পরে আমি চেক করে গিয়ে দেখি যে না, সব তো কন্টেন্ট আপলোড হয়েছে, জাস্ট শুধু ওই হ্যাঁ, জাস্ট শুধু ওই রিডিং মোডের সেট আপ করা নেই, পরে ওটা ঠিক করে দিয়েছিলাম আর কি। আচ্ছা, আমরা আজকের ক্লাস তাহলে এখানে সমাপ্ত।